উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনেছেন ধূপছায়া। লিখেছেন নূপুর ইসলাম। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৯। পৃথিলা গোসল করে বের হলো একটু দেরিতে। বেলা তখন অনেকটা গড়িয়ে গেছে। বলতে গেলে ক্লান্ত দুপুর শেষ হবে হবে করেছে। আজকাল তার ঘুম, খাবার, বাকি যে জিনিস কাজের কোনো কিছুই নিয়ম নেই সঠিক। যখন যা করার আছে করেছে। তাই তো সকাল থেকে ঝিমোতে ঝিমোতে গোসলে গেল এই যে শেষ দুপুরে এসে। এখন না গেলেই নয়। তার গায়ে হালকা বাদামি রঙের কাপড়, পাড়টা কালো। ও যে রঙগুলোর কাপড় তার নেই বললেই চলে। এমনও পছন্দ না, তবে কিনতে গেলে কেন জানি এই রঙগুলোই বেশি চোখে পড়ে। তাছাড়া তারেকের হালকা রং পছন্দ ছিল, সেই হিসেবে এগুলো বেশি কেনা হতো। তারেকের কথা মনে পড়তেই পৃথিলা বড় একটা শ্বাস ফেলল। এত এত ঝামেলার স্মৃতিগুলো কেমন যেন অল্প কিছু দিনেই মিলিয়ে গেছে। মনে পড়ে না পড়লেই চলে, অথচ এই মানুষটাকে ছাড়া একসময় বেঁচে থাকাটাও কষ্টের ব্যাপার ছিল। এই জন্যই হয়তো বলে, কারোর জন্য কিছু থেমে থাকে না, চলে আগের চেয়ে বেশ ভালোই চলে। এই যে পৃথিলার নামক মেয়েটির জীবন দিব্যি চলে যাচ্ছে। পৃথিলার রুমে এসে ফ্যান ছাড়লো, ছেড়ে ভেজা চুলগুলো গামছায় বাঁধন থেকে মুক্ত করতে করতে জানালার দিকে তাকালো। তাকাতেই আম্বিয়াকে আসতে দেখলো। দেখে অবশ্য তেমন ভাবান্তর হলো না। সারেংবাড়ির কোনো কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কে এলো কে গেল, কেন এলো কেন, কোনো কিছুতেই ভাবতে ইচ্ছে করে না। তাই নিজের ভেজা চুলগুলো নিজের মতোই মুছতে লাগলো। দরজা চাপালো। আম্বিয়া হালকা এসে টোকা দিল। শিক্ষিত মানুষ, তাদের আবার রং বেশি থাকে। দেখা গেল সোজা ঢুকলে মুখ ফুটে কিছু বলবে না, তবে কপালে কয়েকটা বিরক্তির ভাঁজ ঠিকই ফেলবে। আবার চড়া গলায় ডাকো তো তাতেও সমস্যা, বলবে অভদ্র। জ্বালা তো কম না। পৃথিলা তার মতো শান্তভাবে শুধু একটা শব্দই বলল, আসুন। আম্বিয়ার সাথে সাথে ঢুকলো। হাতে সময় কম। দেখা গেল 5 মিনিটে যেতে না পারলেই এরশাদ ভাই এসে হাজির হবে। তাই ঢুকে পৃথিলার দিকে তাকালো না। এগিয়ে টেবিলে খাবার পাঠি আর ব্যাগ রেখেই বলল, এই ব্যাগে কাপড় কিছু গহনা আছে, দামি টামি তেমন কিছু না। গ্রামের সাধারণ বাড়ির বউরা যেমন পরে তেমন এগুলো গ্রামের বউদের মতো পরে নেবেন। ওই যে পাহাড়ের দিকে নজর রাখবেন। আসরের আগে বরযাত্রী আসবে। বরযাত্রী এলেই বিয়েবাড়ি এলোমেলো হয়। কে কোন বাড়ি কেউ অত খেয়াল রাখে না। এরশাদ ভাইও তখন পুরো ব্যস্ত হয়ে যাবে। আমি শুধু ওই গলি দুজনের একটু ধ্যান সরাবো। সরালেই মাথায় ঘোমটা টেনে গলির পাম্প সাইডে ঘেসে গ্রামের মানুষের সাথে মিশে যাবেন। বলেও সদর দরজার দিকে যাবেন না। সেখানে এরশাদ ভাই থাকবে, তার চোখ ফাঁকি দেওয়া কঠিন। গলির সাইডে ঘেসে বাড়ির পেছনে চলে যাবেন। ঘাট নৌকা থাকবে, ওই নৌকায় আপনাকে স্টেশনে নিয়ে যাবে। প্রীতিলা চুপচাপে শুনল, শুনে স্বাভাবিকভাবেই বলল, কোনো মেহেরবানি এত করছেন জানতে পারি? আমিয়া চোখ তুলে তাকালো। ভেজা চুল, বাদামি কাপড়ে অন্যরকম সুন্দর একজনকে দেখলো। কেমন জানি কোমল, সারা অঙ্গে আদরে একটা ভাব। শহরে পেলে বেড়ে ওঠা মেয়ে তাই হয়তো, অথচ চোখ মুখে কি কঠিন। চাইলেই চট করে এই মুখের বিপরীতে কিছু বলা যায় না। তবে সে তার মতোই বলল, অবশ্যই পারেন। পারবেন না কেন? বলার মতো তেমন কোনো কারণও নেই। আসলেই নাই। আপনি এখানে পচে গলে মরলেও আমার কিছু যায় আসে না। আবার চলে গেলেও নাই, ব্যাস এমনি। আপনাকে শাহবাজ পাঠিয়েছে? না, তবে তার বউ পাঠিয়েছে। প্রীতিলা কিছুটা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আয়না? জি। কি জাদু যে মানুষের উপরে করতে পারেন আল্লাহই জানে। একদিকে একজন দিন দুনিয়া ভুলে বসে আছে, আর এদিকেই সেরি। জানতে পারলে এরশাদ ভাই খুন করে ফেলবো। পৃথিলা কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, আপনাকে করবে না? আম্বিয়া হাসলো, হেসে বলল, করলে আমার সৌভাগ্য হতো। পৃথিলা পুরো কুচকে তাকালো। আম্বিয়ার দেখে আগের মতো হেসে বলল, এত চিন্তাগিরি এখান থেকে বের হইয়া কইরেন। আমি কিন্তু বেশিক্ষণ ধ্যান সরাইতে রাখতে পারম না। এরশাদ ভাইয়ের লোকেরা নিজের বুদ্ধি খাটাইয়া যত তাড়াতাড়ি পারেন নৌকায় উঠা যায়েন। নৌকাকার আজিজ চাচার। সে আবার আয়নাকে খুব ভয় পায়, ভালো পায়, তাই নাকি সাহায্য করছে। তাই আমিও তো জানি না। আমার কাজ যেটুকু সেটুকুই কইরা দিলাম। ও, আর কিছু জানার আছে? না। ভালো, আসি আমি, বলে আম্বিয়া বেরিয়ে গেল। পৃথিলা আগের মতো নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি করবে বুঝে উঠতে পারছে না, তবে বসে থেকেও কোনো লাভ নেই। দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করাই। তাই সবার আগে খুঁজে সে শাহবাজের চিঠিটা বের করলো, করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। তার জন্য আয়নার জীবনে কোনো ঝড় না আসুক। বোকা মেয়ে একটু আদর করে মাথায় হাত রাখছে, সবকিছু তুচ্ছ করে ভালোবাসার মূল্য দিতে নেমেছে। তারপরে প্রথমবার সারেংবাড়ির খাবার নিজের ইচ্ছায় খেলো। কাল থেকে না খাওয়া, ইচ্ছে করলে রান্না করে খাওয়া যেত, তবে আজকাল কিছুই তার ভালো লাগছে না, তাই করেও নি। এখন শক্তির জন্য হলেও কিছুটা খাওয়া দরকার। কে কাপড়ের ব্যাগ থেকে কাপড়টা গায়ে দিল। লাল গোলাপি টকটকে কাপড়, হাত ভর্তি চুড়ি। আর কিছু অবশ্য পরল না, তার দ্বারা আর কিছু সম্ভবও না। তাই যতটুকু চোখে পড়লো ততটুকুই করলো, করে জানালার কাছে বসলো।
বসতে খেয়াল করলো তার ভেতরে একেবারে শান্ত, কোনো উত্তেজনা নেই, অথচ ভয় নেই, আতঙ্ক নেই, কোনো মুক্তির কোনো স্বাদ নেই। কেন? অথচ এই দিনটার জন্য সে মর্মরে অপেক্ষা করেছে। প্রীতিলা চোখ বন্ধ করে জানালার কপাটে মাথা রাখলো। এতক্ষণে এভাবে বসে থাকা রইল জানে না। তখনই আতশবাজি ফুটিয়ে বরসার হৈহুল্লোড় পড়ে গেল। সেই হৈহুল্লোড়ের মধ্যে চোখ গেল খুলে কোলের দিকে তাকালো। আম্বিয়া ছেলে দুটোকে কি যেন বলেছে, বলতে একজন এগিয়ে গেল, আরেকজনের পুরো মনোযোগ আম্বিয়ার দিকে। আম্বিয়ার গায়ের কাপড়কে কখনোই মার্জিত বলা যায় না, আর আজ আরও বেশি যেন চোখে বাঁচলো। কেন বাঁচলো প্রীতিলা বুঝতে এতটুকু সমস্যা হলো না। আসলে এই মানুষকে বাহির দিয়ে ভেতরে মাপা যায় না। এই মেয়েটারও প্রীতিলা পারেনি। এই ঋণগুলো কি কখনো তার শোধ হবে? প্রীতিলা বড় একটা শ্বাস ফেললো। সাবিহার ঘরটার দিকে একবার তাকালো। সাথে নিয়ে আসা কোনো কিছুই নেওয়া যাবে না, একবার ঢাকায় যাক, তারপরে নেওয়াটার ব্যবস্থা করা যাবে। তাই তাকিয়ে নাক বরাবর ঘোমটা টানল। ট্রেনে ধীরে ধীরে এগিয়ে গেল, আর বিয়ে বাড়ি হই হুল্লোড়ে মানুষের মাঝে অনায়াসে মিশে ঘাট পর্যন্ত আসতেই তার সমস্যা হলো না। গ্রামের 2 বড় বাড়ির ছেলে মেয়ের বিয়ে। গ্রামের অর্ধেক ও বাড়ি থেকে এসেছে, অর্ধেক এসেছে এই বাড়ি। আর এত এত মানুষের মাঝে কে কাকে দেখবে প্রীতিলার দিকেও কেউ বিশেষভাবে খেয়াল রাখলো না। তবুও প্রীতিলা এলো কিছুটা সংকুচিত হয়ে। মিথ্যা নাটক অভিনয় তার দ্বারা হয় না, তাই মনে হলো এই বুঝি কেউ ধরে ফেলবে। সেই ধরে ফেলার জড়তা নিয়ে ঘাটে আসতে কয়েকটা নৌকা চোখে পড়ল। তার মধ্যে দুটো তার পরিচিত, বিশাল সারেংবাড়ির নৌকা। এই নৌকা করেই সারেংবাড়ির প্রথমে এসে পা রেখেছিল। এই নৌকা থেকেই পানিতে পড়েছিল। কে জানে, হয়তো তার ভাগ্যটা এই নৌকায় পা রাখার সাথে সাথেই বদলে গিয়েছিল। আজ আবার নৌকা ভাগ্য তাকে কোন দিকে নেবে কে জানে। অবশ্য আজ আর সারেংবাড়ির বিশাল নৌকায় যাচ্ছে না, তাদের পাশেরই মাঝারি সাইজের একটা নৌকা, যার নৌকায় 3-4 লোক বসে আছে। তাকে দেখেই বলল, তাড়াতাড়ি উঠে আসেন। প্রীতিলা এগিয়ে গিয়ে উঠে বসলো। শান বাঁধানো ঘাট উঠতে সমস্যা হলো না, তবে নৌকা ছাড়তে তার পুরো কুঁচকে গেল। এই ঘাটে তারা আসা 3য় বার। একবার একেবারে প্রথম দিন, 2য় বার জ্বরে। অবশ্য সেই দিন হুঁশ বলতে কিছুই ছিল না। আর আজ তাই পুরো কুঁচকে মনে করার চেষ্টা করলো সেই প্রথম দিন রাতে নৌকাটা কোন দিক থেকে এসেছিল। সাদা চুলকাম করা বাড়িটির পেছন সাইডে অন্ধকারে গাছগোছালি, আর এইরশাদ ডান সাইডে ছিল। আগে নেমে দাঁড়িয়েছে, তারপর সে নামলো। নামতেই বাড়িটা চোখে পড়ল। এই যে এই সাইড। আর আজ নৌকাটা যাচ্ছে অন্য সাইডে, মানে স্টেশনের বিপরীত দিকে। পৃথিবীরা শান্তভাবে নৌকায় বসা 3জনের দিকে তাকালো। বুঝতে তার সমস্যা হলো না। এক চোরাবালির থেকে আরেক গভীর অতল সাগরের দিকে যাচ্ছে সে। অবশ্য বুঝতে পারছে না কে তাকে এই তলে নিয়ে যাচ্ছে। সারেংবাড়ির কেউ হওয়ার সম্ভাবনা বেশি। আবার এমনও হতে পারে শাহবাজি চাল কাটিয়ে বের করলেও প্রশ্ন নেই, জোর নেই। সবাই ভাবে নিচ থেকে বেরিয়ে গেছে, আর এই অতল সাগরের তল থেকে সে কখনো আর উঠতে পারবে না। ধীরে ধীরে সারেংবাড়িটা আড়াল হলো। পৃথিলা নিশ্চুপি দেখলো। চাইলে চিৎকার চেঁচামেচি করে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারত, অবশ্য লাভ হবে বলে মনে হয় না। তার মন বলেছে এদের কাছে ধারালো অস্ত্রও আছে, 19 থেকে 20 হলেই সেটা বের হবে। তাই আগের মতো নিশ্চুপ বসে রইল। কোথায় এলো কে জানে। তবে বসত বাড়িগুলো ধীরে ধীরে কমছে। সেই কমার মাঝেই একজন তাকে বলল, কোনো চিৎকার টিৎকার হাবিজাবি করার কিছু মাথায় আনবেন না। অবশ্য করেও লাভ নেই, এখানে কেউ আসবে না বাঁচাতে, বরং তখন আমাদের অন্য রাস্তা নিতে হইব। তাই আপাতত আপনার চোখটা বাঁধমো, চুপচাপ সুন্দর মতো বাঁধতে দেন, এতে আপনারই লাভ। বলেই এগিয়ে গেল। প্রীতিলা হাত বাড়িয়ে বলল, আপনারা বাঁধতে হবে না, আমাকে দিন, আমি বাঁচি। লোকটা তার হলুদ দাঁত বের করে হাসলো। প্রীতিলার ভয় সারা শরীর কাটা দিল। এই হাসি কোনো মানুষের হাসি হতে পারে না, পিশাচের হাসি এটা। আর এই হাসির সামনে তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো জ্ঞান হারাতো। তবে প্রীতিলা সব সময়ের মতো নিশ্চুপ, একেবারেই শান্ত হয়ে রইল। কোনো রকমে বলল, আমাকে দিন। লোকটা আবারও হাসলো, হেসে হাতে দিল। তাদের উপরে হুকুম এসেছে রাতে কাম তামাম করে ইটভাটার সামনে লাশ রাখার। তবে শহরের ওই মাল দেখে তারা নিয়ত ঘুরালো, এমনিও মরবে অমনিও মরবে, তার মরার আগে তাদের একটু মনোরঞ্জন হলে সমস্যা কি। তাই দাঁত বের করে আগের মতো হেসে বলল, নৌকা বিলের দিকে নেই, রাত পড়তে তো অনেক দেরি, একটু আরামায়েশ করি। তার কথা শুনে বাকি দুজন ঠোঁট ছড়িয়ে হাসলো। সেই হাসির মাঝে পৃথিলা নিজের চোখ রাঙালো। মলিন গামছা নিজ হাতে বাঁধলো। সেই বাদ করিয়ে উষ্ণ পানিরগুলো নিষ্ঠুপে গামছায় মিশে গেল। সেই মিশে যাওয়া অন্ধকারে পৃথিলা এত এত মানুষের মাঝে কেন জানে ওই যে ভয়ঙ্কর মুখের ভয়ঙ্কর মানুষের মুখটাই ভেসে উঠল। আর উঠতেই পৃথিলা চমকালো। চমকে সেই দিন স্বপ্নের কথা মনে পড়ে গেল, যেখানে আলাউদ্দিন ফকির এরশাদকে আসতে দেখে হেসে বলেছিল, এই ভয়ঙ্কর মানুষটার কাছেই তুমি নিরাপদ পৃথিলা, সবচেয়ে নিরাপদ।
আজিজের আজ খুশির বাঁধ ভেঙেছে। সেই খুশির ঝিলিকে তার চোখে মুখে উপড়ে পড়েছে। তাই খাবারের আয়োজন শেষ হওয়ার সাথে সাথেই এগিয়ে জাফরের কাছে গেল। গিয়ে এক হাতে জড়িয়ে ধরে আমোদের স্বরে বলল, বিয়ে পড়ানো শুরু করতে বলি। কি বলো জাফর? জাফর হালকা হাসলো, হেসে এরশাদের দিকে তাকালো। এরশাদ দাঁড়িয়ে আছে চুপচাপ, ভ্রু কুচকালো। সেইভাবেই বলল, একটু অপেক্ষা করেন চাচা, একমাত্র বোন আমাদের। শাহবাজ একটু কাজে শহরে গেছে, ফিরুক। আজিজ কিছু বলল না, বরং জাফরকে নিয়ে আরামে করে বসলো। শাহবাজে ফেরা না ফেরা তাকে নিয়ে তেমন বিচলিত দেখা গেল না। বোন মরার দুঃখে ঢাকা গিয়ে বসে আছে কে জানে। তবে বিয়ে তো হবেই, 1 ঘন্টা পর হোক আর আগে। বরং শাহবাজ ফিরলেই বিপদ। বাইরে কলিজা গায়ে ভর তাই যে তার ঘাড়ে, আর সাক্ষী হবে তারই বউ। এবার দেখি এরশাদ কলিজার জন্য ভাইয়ের বিরুদ্ধে হয়তো কোনো হাতিয়ার ওঠে। আজিজ বিচলিত না হলেও ফরহাদ এরশাদের দিকে তাকালো। তাকিয়ে বুঝলো কিছু একটা হয়েছে। সে উঠতে গেল। তার বড় ভাই হাত টেনে পড়ল, কোথায় যাচ্ছিস? এখানেই। এখানে মানে? পুরো গ্রামের মানুষ আজ এখানে। কোনো ঢং করবি না বলে দিলাম, চুপচাপ বস। ফরহাদ শুনলে তো বসে উঠতে গেল। তার ভাই আবার টেনে পড়ল, সবাই হাসবে ফরহাদ, বাবার সম্মান যাবে। ফরজাদ বিরক্তি নিয়ে ভাইয়ের দিকে তাকালো। ফরহাদের বউ ভাই দেখে বলল, এই বিরক্তি অন্য কাউকে দেখাস, চুপচাপ বস। বিয়ে করতে এসে জামাই ট্যাংটাক করে ঘুরে বেড়াচ্ছে, কেমন দেখায়? ফরহাদ কথা বাড়ালো না। বাবার উপরে তার কিছু নেই, তাই জায়গার মতো আবারও চুপচাপ বসলো মুখ পুড়ে উপচে পড়া বিরক্তি। বিনার অবস্থা খারাপ, কেটে কেটে না খেয়ে মাথাটাও তুলতে পারছে না। সাবিহা কোনো রকমে ধরে বসিয়ে রেখেছে। তাদের পাশে আয়নাও বসে আছে। কোনো রকম পৃথিলা আপাকে সাহায্য করে তার খুব বেশি খুশি হওয়ার কথা, তবে তেমন কিছুই হচ্ছে না। বরং ভেতরটা কেমন জানি ছটফট করছে। এই ছটফট সে কার কাছে বলবে? কে আছে তার? আর তা মনে পড়তেই শুধু ঘুরে ফিরে একজনের কথাই মাথায় আসছে। অথচ এ বাড়িতে পা রাখার আগে থেকে শয়তানটা চালিয়ে মারছে, জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। তাই সবসময় যা করে তাই করলো। একচট মনে মনে গোষ্ঠী উদ্ধার করলো। করবে না কেন? একটা মাত্র বোন, তাও কোথায় গিয়ে পড়ে আছে কে জানে। এত সময় লাগে বলি জানালা দিয়ে বাইরে তাকালো। এত মানুষের মাঝে চোখ যেন একজনকে খুঁজলো। কোথায় সে? যতনারা নিজেও অস্থির হয়ে আছে। আদরের নাতনি আজ পর হবে, তার মধ্যে শাহবাজ লাপাত্তা। মেজাজ খেয়ে হারাচ্ছে বারবার। একে ধমকাচ্ছেন, ওকে ধমকাচ্ছেন। বিনা কারণে আম্পিয়াকে একচোটে বোকাচোকাও করলেন। করে রাগে চুপচাপ ফুঁসতে লাগলেন। শয়তানটাকে আগে বলেছে তার নাতনির বিয়ের জন্য ঝামেলা চায় না। এইদিকে শয়তানটাই ঝামেলা পাকিয়ে বসে আছে। আর এই স্বরের মাঝে সন্ধ্যা ঘনিয়ে এলো। আজিজও আবারও তারা লাগিয়ে বলল, আর কত এরশাদ? এরশাদ জাফরের দিকে তাকালো। জাফর হালকা মাথা নাড়ালো। পুরো গ্রামের মানুষ বসে আছে, কতক্ষণ রাখবে? তাছাড়া এই ছেলের কাণ্ডকান্ত কখনো ছিল না, আজ আবার কি আশা করবে? এর সাথে অনুমতি দিল। দিতেই কাজী জাফরের আজিজ আরও কিছু মুরব্বী সবাই মিলে ভেতরে গেল। যেতেই বিনার ছটফটানি বাড়ল। দু চোখ পেয়ে পানি অনবরত গড়িয়ে পড়ল। পড়তেই আশেপাশে তাকালো। তার ভাইরা কই? তার দাদি কই? জাফর বিনার পাশে বসলো। বসে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় নেই রে মা, ছোট চাচা আছে না। বিনা ঝপটে ধরে হাওমা করে কাঁদলো জাফরও। ওই যে বসার রুমে বসে আছে জয়তনারা, সেও কাঁদলো। আর ওই যে বাইরে ভয়ঙ্কর এরশাদ, সে কিন্তু কাঁদলো না, তবে শক্ত মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। সেই দাঁড়ানোর মাঝে ভেতরের ঝড়টা কেউ দেখলো না, এমনকি কেউ বুঝলোও না। সেই না বোঝার মাঝেই বিনা কবুল বলার সাথে সাথে আরেক প্রান্ত আরেকজন মৃত্যুর দোয়ার থেকে প্রায় তার 14 ঘন্টা পর চোখ খুলে তাকালো। তাকে অস্পষ্ট স্বরে বলল, কয়টা বাজে? ডাক্তার হাসলো। অবস্থা এত নাজুক ছিল তারা আশায় ছেড়ে দিয়েছিল। তবে এত শক্ত নার্ভের মানুষ কমই দেখে। তাই হেসে বলল, বেশি সময় হয়নি, আপনি ঘুমান। শাহবাজ অবশ্য এমনিতেও বেশিক্ষণ জেগে থাকতে পারল না। কড়া ডোজের ঔষধ চলছে, তাই ঔষধের প্রভাবে ঘুমে তলিয়ে যেতে যেতে বলল, বাড়িতে খবর পাঠাতে বলুন, আমি না ফেরা পর্যন্ত যেন বিনার বিদায় না হয়। ডাক্তার কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বেরিয়ে রোগীর সাথে যে আছে তাদেরকে বলতে তার চেলাপেলারা কি করবে মাথায় এলো না। এমনিতেও তারা ভয়ে আত্মরা হয়ে আছে। বাইরের কিছু হলে জয়তন আরাতো আস্ত রাখতো না, সব দোষ পড়তো তাদের ঘাড়ে। তবে একজন দৌড়ে মিঠাপুকুরের উদ্দেশ্যে ঠিক রওনা দিয়ে অবশ্য লাভ আছে বলে মনে হয় না। খবর নিয়ে যেতে যেতে তো রাত। এতক্ষণে নিশ্চয়ই কেউ বসিয়ে রাখবে না। পৃথিলা যে ঘরে নেই সেটা সবার আগে বুঝতে পারল ইমরান। ততক্ষণে বিয়ে বাড়িতে হই হুল্লোড় কিছুটা কমেছে। সন্ধ্যার আজান পড়েছে। সবাই ভেবেছিল বিয়ের পরেই বিদায়, তাই একেবারে বিদায় দেখেই যে যার মতো বাড়িতে ফিরবে। তবে বাড়ি ছেলে নিখোঁজ,
কালাম এখনও খোঁজ বের করতে পারেনি। স্টেশন থেকে খবর পেয়েছে ঢাকার উদ্দেশ্যে তারা রেলে চেপেছে, তবে তারপর ঢাকা তো আর চারটেখানি কথা না, রেল থেকে নেমে কোন দিকে গেছে সেটাই ধরতে পারছে না। শত্রু তো আর অভাব নেই। তাছাড়া যতই এখানে থাকে ওখানে থাকুক, জয়তুন আর কোলে সময় মতো ঠিক ফিরে আসে। এরাই যেন সব মাত্রা ছাড়লো। তাই সবার মুখে প্রকাশ না করুক, কিছু একটা যে হয়েছে ঠিক বোঝা যাচ্ছে। গ্রামের মানুষের কাছে আজিজ চাচা আবার দয়ার দরিয়া, বিপদে আপদে টাকা মাত্র সেই তো বিনা দ্বিধায় দৌড়ে যায়। আর আজ আত্মীয় বাড়ির এমন অবস্থায় বউ নিয়ে হই হুল্লোড় করে নিজের মতো ফিরে যাবে এমন মনোভাব যে কখনো হবে না, তারা জানে। তাই আজিজ চাচা যখন সবাইকে দুঃখ ভরা কণ্ঠে যার যার বাড়িতে ফিরতে বলল, কেউ অবাক হলো না, বরং তাদের মহাজনের প্রতি সম্মান কিছুটা আরও বাড়ল। তার সাথে সারেং বাড়ির মেয়ের কপালেরও তারিফ করল। এমন শ্বশুর বাড়ির ভাগ্য তো শতগুণে মেলে। তারপরেও একে একে সবাইকে যার যার ঘরে মুখী হলো। সারেংবাড়ির ওঠানে তো সব সময়ের মতো শূন্য হলো। হতে শতদরজার পাল্লাটা আগের মতোই আটকে দেওয়া হলো। আত্মীয় স্বজন তাদের এমনিতেও নেই, তার মধ্যে পরিচিত গণ্ডির মধ্যে বিয়ে। আজিজ চাচা নিজে বলেন, বাকি যা কিছু আছে পরে করলেও চলবে, ঘরের ছেলে আগে ঘরে ফিরুক। তাই মহাজন বাড়ির ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাকি সবাই চলে গেল। তাদের সাথে আজিজ চাচা বাড়িতে খবরও পাঠিয়ে দিল, তারাও বইয়ের জন্য পচিয়ে বসে আছে। তারপর চিন্তিতভাবে বসার ঘরে গিয়ে বসলো। কি করবে, কোন দিকে যাবে, কিছুই কারো মাথায় আসছে না। তাই ইমরান বাড়ি থেকে এলো। বিনার অবস্থা বলতে গেলে খারাপ। বিয়ের জোর ঝামেলা, তার মধ্যে ভাইয়ের নিখোঁজ সংবাদ, সব মিলিয়ে বেহুশের মতো পড়ে আছে। সাবিয়া এখনও সেখান থেকে বেরোতে পারেনি, কখন পারবে জানেও না। তবে পুরো সারেং বাড়ি থমথমে হয়ে আছে। তাই ভাবলো এই ফাঁকে হালকা করে হাত মুখ ধুয়ে আসা যাক। সারাটা দিন দৌড়ের ওপরে শরীর ভেঙে আসতে চাইলো, কিন্তু যেতেই দেখলো পৃথিলার দরজা হাট করে খোলা। সে বাড়িতে চলাফেরা করে, হাজার হলেও পুরুষ মানুষ সবসময়, তাই কিছুটা আড়াল করার জন্যই দরজাটা চাপানো থাকে। তাই চাপানো দরজাটা আজ হাট করে খোলা। সেই খোলা দরজায় স্পষ্ট দেখা যাচ্ছে পুরো রুম খালি। ইমরান প্রথমে মাথা ঘামালো না, ভাবলো হয়তো বাথরুমে গেছে। তাই নিজের মতো কলপারে থেকে হাত মুখ ধুয়ে নিজেদের রুমে চলে এলো। ফ্যান ছেড়ে কিছুক্ষণ আরাম করে বসে রইল। সন্দেহটা তখনই হলো, এতক্ষণ নিশ্চয়ই বাথরুমে থাকার কথা না। ইমরান ছট করে উঠে গিয়ে বেশ কয়েকবার গলা খাকারিও দিল, কিন্তু বাথরুমের পাশে নীরব, একেবারে নীরব। সংকোচ ফেলে এগিয়ে এলো। গিয়ে হতভম্ব কেউ নেই। তখনই দৌড়ে পুরো বাড়ি খুঁজলো। তার খোঁজ থেকে পাহারার দুজনও এগিয়ে এলো। বুঝতে তাদের সমস্যা হলো না বলেই ঢোক গিল। পুরো বাড়িতে মানুষের ছিটেফোঁটাও নেই। ইমরানের বুক ধক করে উঠল। সাবিহা শাহবাজের ব্যাপারে বলেছিল এই ছেলে গায়েব, পৃথিলাও গায়েব। আল্লাহ! ইমরান আর এক সেকেন্ডও তাড়ালো না, সারেং বাড়ি থেকে দৌড়ে দিল। এরশাদ সাইডে এসে সিগারেট ধরিয়েছে, পাশে ফরহাদ। বিয়ের পাগড়ি টাগড়ি কিচ্ছু নেই, শুধু শেরওয়ানি গায়ে। এরশাদের হাত থেকে সিগারেটটা নিয়ে বলল, থানায় লোক পাঠা। এরশাদ মৃদু হেসে বলল, আমার লোক যদি খুঁজে না পাই, দুনিয়ার কেউ পাবে না। তাহলে কি করবি? আর কিছুক্ষণ দেখব, তারপরে ঢাকার উদ্দেশ্যে যাব। কোথায়? এরশাদ কিছু উত্তর দিল না, ফরহাদ নিজেও কিছু বলল না। সিগারেটে টান দিতেই বিনার রুমের দিকে তাকালো। কিছু দেখা যায় না অবশ্য। নিচের তলায় রুম, জানালা উঠান থেকে দৃশ্যমান। সেই দৃশ্যমান জানালা থেকে চোখ সরিয়ে ইমরানের উপর পড়ল। তার পেছনে পাহারা দুটো লোক হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। এসেই কাউকে খুঁজতে লাগলো। আর কাকে ফরহাদের বুঝতে সমস্যা হলো না। তারা দাঁড়িয়েছে একটু আড়ালে, বাড়ি ভরা প্যান্ডেল। তারা সব দেখলেও তাদের দেখা সম্ভব না। তাই এরশাদও বলল, ইমরান মনে হয় তোকে খুঁজতেছে। এরশাদ উল্টো দাঁড়িয়েছিল। ফরহাদের কথা শুনে পেছনে ফিরে তাকালো। তাকাতে পুরো কুচকে গেল। ইমরান যেমন তেমন পাহারার লোক গলি থেকে সরছে কেন? এরশাদের চোয়াল সাথে সাথে শক্ত হয়ে গেল। ফরহাদ এরশাদের দিকে এক পলক তাকিয়ে সিগারেট পায়ে পিষতে পুষতে বলল, তোর পাখি উড়াল দিয়েছে। অসম্ভব। ঠিক, তবে তোর অসম্ভব সম্ভব হয়ে গেছে। এরশাদ তাতে দাঁত চেপে বলল, বিনাকে নিয়ে বাড়ি যা, বাকি যা নিয়মকানুন আছে তোদের ওখানে করিস। না। সব সময়ের শান্ত এরশাদ আজ আগুন চোখে তাকালো। ফরহাদ কারো কিছু গোনায় ধরছে কবে। সে আগের মতোই দাঁড়িয়ে রইল। সে ভালো করেই জানে সারেং বাড়িতে আগুন লাগবে এখন। সে এখন বন্ধুকে নিশ্চয়ই একা ফেলে চলে যাবে না। এরশাদ সোজা দাঁড়িয়ে গেল। পৃথিলা নিচে থেকে পালাতে পারে না, কেউ তাকে সাহায্য করেছে। আর পুরো সারেং বাড়িতে এরশাদের উপরে যাওয়ার মতো একজনই আছে, আর সে একজন জয়তুনারা। তাই বসা করে সবাইকে পুরো অপেক্ষা করে সোজা জয়তুনের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, পৃথিলা কোথায়? আজিজ ঠোঁট টিপে হেসে আরাম করে বসলো, যেন যাত্রাপালা শুরু হবে। তাই ঠিকঠাক বসে মনোযোগ এদিকে দিচ্ছে। নিতে নিতে চারিপাশে তাকালো জাফরের কোথায় গেল। বলল, ভালো লাগছে না, নিজের রুমে গেছে নাকি? যাক, নরম মনের মানুষ, ঝামেলা থেকে যত দূরে থাকবে ততই ভালো।
এরশাদ রাগ দেখালো না। তার দাদি, তার প্রিয় দাদি, নিজেকে শান্ত করার চেষ্টা করলো। করতে করতে খেয়াল করলো তার ভিতরে কাঁপছে। অনেকদিন পরে আবারও এই কম্পনটা অনুভব করছে। শেষবাস করেছিল অনেকদিন আগে, ছোট ছোট ভাই বোনদের নিয়ে চৌবাচ্চার ভেতরে যখন বসেছিল তখন। এর সাথে মাথায় যন্ত্রণা হতে লাগলো। এই যন্ত্রণা ভয়ঙ্কর। সে নিজের মধ্যে থাকে না, তাই অনেক কষ্টে নিজেকে দমিয়ে সব সময়ের মতোই শান্তই রইল। বেশ, কথা ভালো লাগছে না দাদি, তাই সোজা বলছি। প্রীতিলা কোথায় বলো? জয়তুন রাগে ফুসলো। বোনের বিয়েতে গজব পড়ে গেছে, তাই খোঁজেনি। তাই ছেলে আছে, এই নষ্টা ছেলে মেয়ে নিয়ে। তাই চেঁচিয়ে বলল, পৃথিলা পৃথিলা পৃথিলা। আর একবার যদি এই নাম আমার সামনে উচ্চারণ হয়, আমি সব কয়টারে দাফন করব। জয়তুনের হুমকিতে এই সাথে কোনো ভাবান্তর হলো না। তবে আয়না সাবিহার বাণীর রুম থেকে বেরিয়ে দরজায় দাঁড়ালো। আগামাথা তারা কিছুই বুঝলো না। তবে অন্য একটা এরশাদকে দেখলো, সব সময়ের মতো মুখে হাসি নেই, মার্জিত ভাব নেই, চোয়ালের শক্ত, চোখে আগুন। সেই আগুন নিয়ে আগের মতোই বলল, পৃথিলার গায়ে ফুলের টোকাও যদি আসে দাদি, আমি পুরো সারেং বাড়ি ধ্বংস করে ফেলবো। কসম করে বলছি, সত্যিই ফেলবো। জয়তুন থমকালো। থমকে তার সামনে দাঁড়ানো আদরের নাতনিকে দেখলো। দাদের হুমকিতে তার যেন চিড়েপোটাও কিছু আসে যায় না। ঠিক বুঝতে পারলো, তবুও সে দমল না। জয়তুন আর আসে সারেং বাড়ির মাথা। তার মুখের উপরে কথা, তাকে হুমকি দেওয়া এত সহজ। তাই আগের মতোই তেজ নিয়ে চেঁচিয়ে বলল, এই কে আছিস? এই নিমক হারামকে সারেং বাড়ি থেকে বের কর। দুধকলা দিয়ে কাল সাপ পুষেছি, এখন ছবল মারতে ফোনে তুলছে। বের কর, এক্ষুনি বের কর। আজ থেকে সারেং বাড়ির সাথে এর কোনো সম্পর্ক নাই। কেউ এগিয়ে এলো না। জয়তুন আবারও সব লোক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জয়তুন বিস্ময়ে তাকালো। এরশাদ আগের মতোই বলল, তোমার সব ক্ষমতা তোমার দু নাতিতে দাদি। একজন নিখোঁজ, আরেকজন বিপরীতে, দাঁড় করিও না। সে ছাড়া তুমি শূন্য। জয়তুন ধপ করে চেয়ারে বসে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছে। ঠিকই তো বলেছে, সে আসলেই শূন্য। একজন আলতাফ তাকে পাগল করার মতো ভালোবাসা থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের জন্য মত দিয়েছিল। কারণ জান প্রাণ ক্ষয় করে যতই আগলে রাখো, ঐশ্বর্যাত সন্তান সন্তানই হয়। এই যে আজ ঠিক প্রমাণ পেল। দুদিনের মেয়ের জন্য কি সুন্দর দাদিকে ভুলে গেল। নিজের রক্ত হলে আজ আর এই দিন কি দেখতে হতো। রুমের বাকি সবাই হতবাক হয়ে আছে। কি হচ্ছে, কি হবে, কিছুই তাদের মাথায় আসছে না। তবে আজিজ তো জানে, তাই ঢং করে এগিয়ে গেল। এরশাদকে কিছুটা ধমকে বলল, এরশাদ, মাথা গেছে তোমার? এরশাদ উত্তর দিল না। এদিকে পৃথিলা, আরেকদিকে প্রিয় দাদি। রাগে যেতে দেওয়ালে একটা ঘুষি মারল। তার এক ঘুষিতে সাদা চুমকাম করা দেওয়ালটায় রক্তের আলপনা হয়ে গেল। জয়তুন আর্তনাদ করে বলল, এরশাদ। এরশাদ শুনলও না, বরং আরেকটা ঘুষি দিতে গেল। তাকে দেখতে লাগছে উদ্ভ্রান্তের মতো। ফরহাদ এসে চাপটে ধরল। এসে এরশাদকে সে চেনে না। সে সময় শান্ত মূর্তির মতো দেখে গিয়ে এসেছে। তবুও চাপটে ধরে জয়তুনের দিকে তাকিয়ে বলল, সবসময় অহংকার জেদ ভালো বই আনে না। এরশাদ বলেছিল না, দূরে থাকতে? কি সমস্যা আপনার? সবকিছু আপনার মর্জিতে চলতে হবে কেন? জয়তুন চেয়ারে গা এলিয়ে দিল। সারেং বাড়ি ধ্বংস করে ফেলবে। বাকি আর কি ধ্বংসের? ধ্বংস কি শুধু এই ইট পাথরের বাড়ি হয়? না, আসলে ধ্বংস তো সম্পর্কের, মানে সম্মানের। এই যে এতগুলো মানুষ, তাদের সামনে তো জয়তুন ধ্বংস হয়ে গেল। গেল সারেং বাড়ির সম্মানের। আর কি বাকি আছে? আলাউদ্দিনের কথাই তাহলে মিলে গেছে। আহা, বিপদে আপদে সবসময় ঢাল হয়ে পাশে থাকার শকিরে কেউ চড়ে গেলে রে, কেমনে আলাউদ্দিন? এই যে দেখ, আজ তোর শকির কেউ নাই। সে গায়ে এড়িয়ে বলল, আমি ওই মেয়েকে কিচ্ছু করি নাই। তোর বন্ধুকে বলে দে ফরহাদ, জয়তুনের এত খারাপ দিনও আসে নাই। মিথ্যা চলনায় আশ্রয় নিতে হইব। কিছু করার ক্ষমতা থাকলে জয়তুনের গলা চিরে বলার ক্ষমতাও আছে। জয়তুনের বলতে দেরি, সাবিহার ফুঁসে উঠতে দেরি হলো না। তার চোখে পানি। মেয়েটা কোনো অবস্থায় আছে কে জানে। তাই ফুঁসে এরশাদের দিকে তাকিয়ে বলল, সব মিথ্যা, উনি সব করেছেন। শাহবাজ নিজে পৃথিলাকে চিঠি দিয়েছিল। ইনি পৃথিলাকে মারার জন্য শাহবাজকে বলেছেন। বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন ওনাকেই করেন। তার তো গলা চড়ে সত্য বলার ক্ষমতাই আছে। জয়তের কোনো উত্তর করল না। সত্য না মিথ্যা এরশাদ জিজ্ঞেসও করল না। পৃথিলার ক্ষতি করার জন্য তো এর আগেও লোক লাগিয়েছে। তাই হুঙ্কার দিয়ে একটা কথাই বলল, দাদি শেষবার জিজ্ঞেস করছি। জয়তন এবারও কিছু বলল না। আয়নার শরীর থরথর করে কাঁপছে। আগুন লাগিয়ে ফেলেছে সে। কি করবে সে? কে তাকে বুঝবে? বলেই আজিজের দিকে তাকালো। আজিজ শান্ত থাকার ইশারা করছে। চোখ বুঝলো। যা হোক, মুখ খোলা যাবে না। তখনই চাপর ওপর থেকে নামলো। বারো ঝামেলার তার ভালো লাগছে না, তাই নিজের রুমে চলে গিয়েছে। চেঁচামেচি আগে শুনেছে, তবে প্রথমে গা করেনি। জয়তুন সবসময়ই চেঁচাই। তার মধ্যে শাহবাজ লাপাত্তা। এখন কি করবে? চুপচাপ বসবে? তাই বের হয়নি। এরশাদের হুঙ্কারে দৌড়ে এলো। যে ছেলের কণ্ঠে দু হাতে দূর থেকেও শোনা যায় না, সেই ছেলে চেঁচাচ্ছে। তাই এসে বলল, কি হয়েছে?
এরশাদ এবার যেন চমকালো। শুধু কি চমকালো, না ভয় পেল। না পাওয়ার ভয় পৃথিলাকে নিজে করে না করে পাওয়ার ভয়। জাফরকে দেখে আজিজ আগের মতোই ঠোঁট টিপে হাসল। এই হাসি অবশ্য কারো নজরে পড়ার কথা না, পড়লও না। তাই হেসেই মুখ কালো করে বলল, কিছু তো বুঝতে পারছি না রে জাফর, কোথাকার কোন মেয়ে এই মেয়ের জন্য বাড়ি মাথায় তুলে ফেলেছে। জাফর বুঝতে পারে না, তাই ভ্রুকুচকে বলে, কোন মেয়ে? ওই যে ম্যাডাম পৃথিলা নাকি যেন নাম, তাকে পাওয়া যাচ্ছে না। এদিকে শাহবাজ গায়েব, আবার ওই মেয়ে বলেছে শাহবাজ নাকি গায়েব করেছে, তাও আবার ফুপুর কথাই। জাফর চমকে উঠল, চমকে এরশাদের দিকে তাকালো। এরশাদের গলা চেপে এলো জাফরেরও। সে চিৎকার চেঁচামেচি কিছুই করলো না, আস্তে করে পাশের চেয়ারে বসলো। তার চোখে পানি, পরে দোষ আর দেবে কি, ব্যর্থ পিতা সে। আজিজ চিন্তিত হয়ে জাফরের কাছে এগিয়ে গেল, স্নেহের ভাইকে চাপড়ে ধরে বলল, কি হয়েছে রে জাফর, কি হয়েছে আমাকে বল। জাফর আজিজকে জড়িয়ে ধরল, থরথর করে কাঁপছে সে। সেই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোথাকার কার মেয়ে না সে, আমার মেয়ে পৃথিলা, আমার মেয়ে ভাইজান। এক সাগর কষ্ট মানিয়ে আমার কাছে এসেছিল। এই মানুষগুলো তাকে শান্তি দেয়নি, এক মুহূর্তের জন্যও দেয়নি। আমি ব্যর্থ পিতা, তার জন্য কিছু করতে পারিনি। একজন ভালোবাসার দোহাই দিয়ে মেয়েটার গলা চেপে ধরেছে, আরেকজন বাড়ির সম্মান, অথচ এই বাড়ি তার কেউ না, সারেং বাড়ির কেউ না। সারেং বাড়ির কেউ যদি থাকে সেটা আমি আর আমার একমাত্র মেয়ে, অথচ এই মেয়েটাকে তারা গায়েব করে ফেললো। মরে যাবো আমি ভাইজান, এবার আমি সত্যিই মরে যাব। ঘরের প্রত্যেকটা মানুষ চমকালো জয়তনও। তার যেন আজ বিস্ময়ের ক্ষমতা শেষ। সে হা করে জাফরের দিকে তাকালো, কি বলছে জাফর? আর সবচেয়ে বেশি চমকালো আজিজ। সে জাফরকে হাঁকলে ধরেছিল, হাত ছুটে গেল, যেতেই বলল, কি বললি? জাফর আজিজের কথার উত্তর দিল না। সে তাকালো জয়তনের দিকে, তাকিয়ে কাতর স্বরে বলল, আম্মা, ও আম্মা, আপনাকে তো কখনো সৎমা হিসেবে দেখিনি। যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছি, ভবিষ্যতেও করব। শুধু আমার মেয়েটাকে রেহাই দিন। আপনার সারেং বাড়ি থেকে তাকে আমি অনেক দূরে পাঠিয়ে দেব। শুধু বলেন শাহবাজ আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। আয়না ফুপিয়ে উঠল, আর তার এত কিছু সইবার ক্ষমতা কই। ফুপিয়ে বলল, উনি পৃথিলা আপাকে নেননি, উনি তো ঢাকা গেছেন। আমি পৃথিলা আপাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। আমার এত হাসি বের হচ্ছে এদের এক একজনের এক একটা কাহিনী দেখে, মানে একটা সিরিয়াস কান্নাকাটির মোমেন্ট। বাট ভাই আমি এত হাসতেছি, আমি একগাল হেসে হেসে আবার ভয়েস দিতেছি। আজকে যেন সবার অবাক হওয়ার দিন। অবাক হয়ে এবার আয়নার দিকে তাকালো, তবে এরশাদ, সে তাকালো হাকুন চোখে। বোকা আয়না কি বলেছে জানেও না, যে এরশাদ প্রিয় দাদিকে ছাড়েনি, তাকে ছাড়বে কি। তাই ফরহাদকে এক ধাক্কায় সরালো, সরিয়ে তেড়ে আয়নার গলা চেপে ধরতে গেল। বীরা আয়নাকে জাপটে আড়াল করে দাঁড়ালো। তার রুমের দরজায় তো দাঁড়ানো, দেখে দৌড়ে উঠেছে। তার নিজের অবস্থাও ভালো না, শরীর কাঁপছে। সে কাঁপতে কাঁপতে কেঁদেই বলল, ভাই। এই ভাই শব্দ এরশাদের কানে গেল না। সে বিনাকে সরাতে গেল, ফরহাদ আবারও চাপটে ধরে পড়ল, শান্ত হো এরশাদ, কোথায় যাবে? ঢাকাই তো, খুঁজে বের করবো, শান্ত হো, দোহাই লাগে শান্ত হো। এরশাদ শান্ত হলো না। রাগলে সে কি ভয়ঙ্কর হয় ফরহাদ জানে না, জানে জয়তুন, জানে আজিজ। তবে জয়তুন আজও কোনো টু শব্দ করল না। ওই যে ভয়ঙ্কর রাত, সেই দিন যেমন সব হারিয়ে চুপচাপ বসেছিল, আজও সব হারিয়ে সেইভাবেই চুপচাপ বসে রইল। আর আজিজ, তার এত সব দেখার সময় কই, এত ঝামেলায় কেউ খেয়ালও করেনি। পাগলের মতো দৌড়ে সে সারেং বাড়ি থেকে বেরিয়েছে। তার শরীরও কাঁপছে। বাজে কয়টা? তার জাফরের মেয়ে, তার প্রিয় ফুপুর রক্তের মেয়ে বলেই বলে দৌড়াতে লাগলো। হারামজাদাগুলো চেয়ারম্যানের লোক, কোথায় নিয়ে গেছে কে জানে। আল্লাহ শুধু বাঁচিয়ে রাখো, তা না হলে মরার পরে পুপুকে মুখ দেখাবো কি করে। ফরহাদের কাছ থেকে এরশাদের ছুটতে সময় লাগলো কয়েক সেকেন্ড। ফরহাদের শক্তি থাকত, তবে এরশাদের হাত পাকা। এই পাকা হাতে দু একজন মানুষকে সে অনায়াসেই মাত করতে পারে। তাই অতি সহজেই ফরহাদকে ছুঁড়ে ফেলে দাঁত চিবিয়ে বলল, খবরদার এবার এগোবি না, দয়া কর। ও যেন সহি সাল্লামতে থাকে, তা না হলে খুন করে ফেলবো, সবাইকে ফেলবো। বলে আয়নার দিকে তাকালো। আয়না ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার দিকে এগোতেই বানি আয়নার হাত ধরে একটানে তার রুমের ভেতরে নিয়ে দরজায় খিল দিল। ওপরের নিচে সব জায়গায়। এই ভাইকে সে চেনে না, এ তার ভাই হতেই পারে না। এরশাদ সেই খিল দেওয়া দরজায় একের পর একটা থাবা বসাতে বলল, দরজা খুলবি না, ভাঙবো। তখনই মান্না দৌড়ে এলো। কিভাবে সে এসেছে একমাত্র আল্লাহই জানে। তাই হাঁপাতে বলল, শাহবাজ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব নাজুক, ঢাকায় হাসপাতালে আছে। আর ভাই বলছে সে না ফেরা পর্যন্ত বিনা আবার বিদায় যেন না হয়। শাহবাজের কথা শুনতে এরশাদের হাত আপনা থেমে গেল। থামতে চোখ দুটো বন্ধ করে ফেললো। আয়না তো শুধু এখন আর গ্রামের সাধারণ আয়না না, তার ছোট ভাইয়ের অর্ধাঙ্গিনী। দরজায় টোকা পড়তেই আয়না কেঁপে উঠল। অতিরিক্ত ভয়ে যেভাবে ওঠে ঠিক সেভাবে কেঁপে বিনার হাত খামচে ধরল। ভয়ে তার মরি অবস্থা, বাঁচানোর মতো তো কেউ নেই। তবু ওই বিপদের সাগরে হাবুডুবু খেতে খেতে ঘুরে ফিরে একটা নামই মাথায় আসে, কেন একটু জড়িয়ে ধরেছে বলে।
নাকি একটা রাত তার সাথে ছিল বলে, তিন কপল বলে বউ হলে এইরকম অধিকার সব পুরুষেরই দেখায়। এই আর কি। এরা জড়িয়ে ধরতেও সময় দেয় না, আবার স্বার্থে আঘাত লাগলেও সে কবুল পড়া বউকে ছুঁড়ে ফেলতেও একবারও ভাবে না। তাই তো মাথায় আসতেই আয়নার সাথে সাথে ঝেড়ে ফেলে। সারেং বাড়ির কেউ ভালো না, তারা পাচা মরাই, কারো কিছু চায় আসবেও না। এতদিন শুধু ছিল পৃথিলা আপা, আর এখন সারেং বাড়ির মেয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাই তাকে ছাড়বে না। ওই যে ঘুরে ফিরে যে মানুষটার নাম মাথায় আসছে, সেও ছাড়বে না। না জেনে ক্ষতি করতে চেয়েছে, এখন কি আর করবে? এখন কখনো না, বরং তার মাথায় আগে ঢুকলো, আগে দেওয়ালেই ঢুকে দেবে। এই সব ঢোকাঢুকিতে তার হাত কাঁপে না। আয়নার বেলায় তো আরও না। তার বাবা মা নেই, শক্তভাবে কেউ পাশে দাঁড়াবে সেই রকম কেউ নেই। চাইলে তাকে যা খুশি তাই করা যায়। তো এই আর নতুন কি? বাণীও নিজেও কেঁপে উঠল। বিয়ের কোনো হাবভাবও তার মধ্যে নেই, এমন অবস্থায় থাকার কথাও না। বরং বিয়ে সব কিছু মাথা থেকে বেরিয়ে কখন যে গেছে বুঝতেও পারেনি। এখন যা আছে সেটা আতঙ্ক, ভয়। ভাইদের এই রোগগুলো তো কখনো দেখেনি, তাই হজম করতে খুব কষ্ট পাচ্ছে। স্কুল, আশেপাশে পিঠ পিছে কত কিছু শুনতো, তবে কখনো গা করেনি। ভেবেছে পিঠ পিছে অনেক কথাই হয়, তার মধ্যে সত্য কয়টা থাকে। আর এমন মনের অজান্তেই মন বলেছে সব সত্য, সব। তাই এই প্রিয় পরিচিতি ভাইয়ের অজানা অনেক রূপ আছে, তার ভাবনার বাহিরে আছে। আর সেটা ভাবতেই ভেতরটা ভেঙে এলো। সেই ভাঙার মাঝেই দরজায় আবারও মৃদু টোকার শব্দ ভেসে এলো। তারা দুজনে একজনও একটু শব্দও করল না, হাত ধরাধরি করে বসে রইল। সেই বসার মাঝেই দরজার ওপাশ থেকে ভেসে এলো শান্ত একটা কণ্ঠ। বিনা, আমি ফরহাদ, দরজা খোল। বিনা শোনার সাথে সাথে দরজার দিকে তাকালো। যাকে বিয়ে করবে না বলে এত কিছু, তার এই কয়েকটা শব্দে কোনো ভরসা পেল কে জানে। ঝট করে দাঁড়িয়ে কিছুটা দৌড়ে দরজার খিল খুলল। খুলতে ঝরঝরিয়ে কেঁদে ফেলল। আজ সন্ধ্যায় তাদের বিয়ে হয়েছে, তাদের গায়ে এখনো বিয়ের শাড়ি শেরওয়ানি। সে কিছু বিনার মাথায় নেই। সে কেঁদেই বলল, ফরহাদ ভাই, ভাইয়ের কি হয়েছে, এমন করছে কেন? ফরহাদ তাকিয়ে তার নববধূকে দেখল। বিয়ের পরে তাদের শুভদৃষ্টি হয়নি, এই যে এখন হলো। গায়ে আলুথালু শাড়ি, মাথায় ঘোমটা এলোমেলো, গহনা টিকলি টায়রা চুল সব এলোমেলো, কাজল লেপটে চিবুক ছুঁয়েছে। আর সবচেয়ে বড় কথা, নববধূ তাকে ভাই বলে ডাকছে। এই জামানায় এমন বিরল ঘটনা দেখলে বলে ফরহাদের মনে পড়ে তা। আসলে বিয়ে নিয়ে তো তার আলাদাভাবে ভাবনা ছিল না, সবসময় ভাবছিল গা ছাড়া। হয়তো আল্লাহ আজ সেই বিয়ে দিয়েই তার গায়ের রস জান সব চিপড়ে বের করলো। করবে না কেন? আল্লাহ ফরজ জিনিস নিয়ে ভাব দেখিয়েছে, ছেড়ে দিলে হবে। তাই বড় একটা শ্বাস ফেলল। বিনার কোনো উত্তর তার কাছে নেই। এই এরশাদ তার নিজেরও অচেনা, তাই এর ফলেই আয়নার দিকে তাকালো। প্রবল ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত নিষ্ঠুপ হয়ে যায়, সারেং বাড়ির অবস্থাও তেমন। একেবারে শান্ত নিষ্ঠুপ মৃত বাড়ির নাই। এরশাদ তখনই বেরিয়ে গেছে, কোথায় যাচ্ছে বলার অপেক্ষা রাখে না। যাওয়ার আগে একবার জাফরের দিকে তাকিয়ে ফরহাদকে শুধু বলল, পারলে মান্নার সাথে শাহবাজের কাছে যা, দেখ কি অবস্থা। আর তুই? ও স্টেশনে যায়নি, স্টেশনে সব জায়গায় আমার লোক আছে, কারো না কারো চোখে পড়তো। আর না বলেও ট্রেনে উঠতে হলে টিকিট কাটতে হবে, সেই লোকই আমার। তাই ও মিঠাপুকুরেই আছে, ব্যাস খুঁজতে দেরি। জাফর শুনে আগের মতো শান্তভাবে বলল, খুঁজে কি করবি? আমি বেঁচে থাকতে আমার মেয়ে কোনো পিশাচের হাতে দেব না, কোনো দিনও না। এরশাদ তার মতোই হাসলো, হেসে চাচার কথার বিপরীতে কোনো উত্তর দিল না। নিজের মতো বেরিয়ে গেল। পুরো গ্রাম এখন এপার ওপার করবে, বুঝতে আর বাকি রইল না। এরশাদ বেরোতেই ফরহাদ খেয়াল করলো তার বাবা নেই। শুধু সে না, সবাই করলো, করে কারোরই তেমন ভাবান্তর হলো না। এমন অবস্থায় কী বা ভাবান্তর হবে? আছে হয়তো আশেপাশেই, তাই তারাও যে যার মতো বেরোলো। এখানে বসে থাকার আর কোনো মানেই হয় না। ইমরানও সাবিহাকে ধরে নিজেদের ঘরে ফিরল। ফিরতে সাবিহা পৃথিলার সব জিনিস থেকে হাউমাউ করে কাঁদল। কোথায় কিভাবে আছে মেয়েটা আল্লাহ জানে। তার জন্য, সব তার জন্য হলো। এখন যদি এখানে না আসতে বলতো, অন্তত বেঁচে থাকতো। তারা বেরোতেই ফরহাদ আম্বিয়ার দিকে তাকালো। আম্বিয়া আজ নীরব দর্শক। যে নিজে ভালো থাকে না, অন্যের দুঃখে তার কি এসে যায়। তাছাড়া তার এই এক জীবনে বলিদান হিসেবে তার মনে হচ্ছে আল্লাহ স্বয়ং সারেংবাড়ি বিচার করেছেন। তাই তাকে তেমন বিচলিত দেখা গেল না। সে এক সাইডে তার মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই দাঁড়ানোর মাঝে ফরহাদ বলল, দাদিকে রুমে নিয়ে যান। আম্বিয়া কিছু বলল না, এগিয়ে জয়তুন আরাকে ধরল। জয়তুন তখন নিস্তব্ধ নিস্তেজভাবেই উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে জাফরের দিকে তাকালো। তাকাতেই সে যে আলাউদ্দিনের কথা আবার কানে বেজে উঠল। কেন করলে এই পাপ সখী? দুনিয়াতে সব মুছে যায়, তবে পাপ না। সেটা ঘুরে ফিরে আসবেই। তুমি বিন্দু পরিমাণ করবে, সেটা ঐথসাগর হয়ে ফিরে আসবে। এই ফেরার শেষ নেই। পিড়ির পর পিড়ি চলে, চলতেই থাকে। আর তুমি করলে মহাপাপ। এই মহাপাপের ভার সইতে পারবে তো? জয়তুন পারছে না, সত্যিই পারছে না। কার জন্য করেছিল এই পাপ? পিড়ির পর পিড়ি চলেছে, আর দেখা যাতের জন্য করেছে।
তারাই নিজ হাতে সে শাস্তি দিচ্ছে। এজন্যই হয়তো বলে আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এই যে মোটো করে চর্মের মতো ধরেছে, এই লোক থেকে জয়তুনের আর রক্ষা নেই, একদম নেই। তাই কাপা কাপা কণ্ঠেই ডাকলো, জাফর এদিকে আয়, কথা আছে আমার। জাফর ফিরেও তাকালো না, সে নিজের মতো বাইরের দিকে এগোলো। এখন সে যাবে থানায়। অনেক হয়েছে, আম্মা আব্বা ভাই ভাতিজা এই বাড়িতে আর কেউ নাই। এক আছে তার মেয়ে, জানে না কি অবস্থায় আছে। ভালো থাকলে ভালো, তবে খোঁজ না পেলে যেই সারেংবাড়ির বাহাদুরি করে সবাই, সেই সারেংবাড়ির সবাই হাওয়ায় উড়িয়ে দেবে। তখন সে দেখবে টাকা পয়সা সয় সম্পত্তি যার কার কত ক্ষমতা। ফরহাদ সবাই দেখলো, দেখে কোনো প্রতিক্রিয়া হলো না। এই ঝড় তো ঝড়ই না, আসল ঝড় শুরু হবে পৃথিলাকে না পেলে। আর না পেলে এরশাদের মাথা আরও খারাপ হবে, ভয়ঙ্কর খারাপ। সে খারাপ হওয়ার আগেই আয়নাকে সরাতে হবে, কেননা খারাপ হলেই সব ঝড় আয়নার উপরে এসে পড়বে। তাই তাকে বলল, কিছুক্ষণের মধ্যে আমি শাহবাজের কাছে যাব, তুমিও চলো। আয়না কোনো টু শব্দ করল না, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ভালো করেই জানে সে যেখানে যাবে সেখানেই বিপদ, হোক বিপদ। তবুও কেন জানি ওই শয়তান লোকটাকে তাকে টানছে, কি আজব ব্যাপার। আয়না বেরোতেই ফরহাদ বিনার দিকে তাকিয়ে বলল, কাপড় চাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, দাদির দিকে খেয়াল রাখিস। বিনা আস্তে করে মাথা কাত করলো। ফরহাদ সেই কাত করা মুখের দিকে এক পলক তাকালো। তাকিয়ে এগোবে তখনই বিনা শেরওয়ানি টেনে ধরলো। ফরহাদ ফিরে একবার টেনে ধরা শেরওয়ানি আরেকবার বিনার দিকে তাকালো। তাকাতেই বিনা বলল, ভাবিকে আপনার বাবা সাহায্য করেছে, তার লোকে পৃথিলা আপাকে নৌকায় করে নিয়ে গেছে। ফরহাদ চমকালো, চমকে অবাক হয়ে তাকালো। সেই চমকালো চোখের দিকে তাকিয়ে বিনা আগের মতোই বলল, আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু সব ঠিক করে দিন। আমি আমার দু ভাই, ভাবি, পৃথিলা আপা সবাইকে একসাথে চাই। ফরহাদ আগের মতোই তাকিয়ে রইল। তার বাবা আবার এই সবের মধ্যে জড়িয়েছে কেন কে জানে। এরশাদের কানে গেলেই বিরাট ঝামেলা বাঁধবে। তাই বিনার কথার উত্তরে বলার মতো একটা শব্দও পেল না। তবে ঠিক বুঝতে পারল কিছু আর ঠিক হবে না, একদম না। আর ঠিক না হওয়ার লক্ষণও শুরু হলো। ফরহাদ আয়নাকে নিয়ে বেরোতেই জাফর চাচা রেখে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এমন রাগে তাকে ফরহাদ কখনো দেখেছে বলে মনে পড়ে তা। আর সেই রাগের মাঝেই তাকে অবাক করে জাফর জাপচা জীবনে কখনো করেনি তাই আজ করলো। গেটের লোকের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তার বাড়ি, তার ঘর, সেখান থেকে কে কখন তাকে বেরোতে দেবে না, এত সাহস। অবশ্য দিয়েও কোনো লাভ হলো না। তারা তাদের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল, কেননা এরশাদ সোজা হুকুমে জারি করে গেছে ফরহাদ ছাড়া একটা কাকপক্ষীয় যেন সারেংবাড়ি থেকে দরজা পেরোতে না পারে। আয়না অসহায়ভাবে ফরহাদের দিকে তাকালো। ফরহাদ অবশ্য এক সেকেন্ডও আর সময় নষ্ট করলো না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা যেতে হবে। শাহবাজের কী অবস্থা কে জানে, এত ঝড় তার একা সামলে দেওয়া সম্ভব না। আর আয়নামতিকে কেউ যদি এখন বাঁচাতে পারে সেটা একমাত্র শাহবাজ। মাগরিবের আজানটা পৃথিলার কানে এসেছে অস্পষ্টভাবে। সে আশাও হয়ে গেছে অনেকক্ষণ, কয়টা বাজে কোথায় আছে জানেও না। তখনও নোংরা হাতের স্পর্শ থেকে বাঁচার জন্য নিজের হাতে চোখ বাঁধল। এখন তার হাত পা মুখ সবই বাঁধা। সে বাঁধা অবস্থায় আছে নৌকার পাটাতনে ভেতরে। গায়ের শাড়ি ভিজে চুপচুপে অনেকক্ষণ এভাবেই পড়ে থাকার কারণে শরীর তার অসাড়, হাত পা বাঁধাই ঝিম দিয়ে আছে। কি হয়েছে, কোন কারণে সে নিজেও জানে না। তখন কোন বিলের কথা বললো কে জানে। তবে বিল দিকে এগুলো না এগোতেই হলো বিপত্তি। কোনো কিছু নিয়ে দুপক্ষের ঝামেলা হয়েছে, হয়তো ক্ষেতটেট নিয়ে। নানান মানুষের হইচই চেঁচামেচি, গ্রামেগঞ্জে এগুলো সাধারণ ব্যাপার। তবে নৌকায় তাকে দেখা সাধারণ না, দেখা মানেই প্রমাণ। তাই তখনই দুজন দৌড়ে এলো। কোনো কথা টথা নাই, যত তাড়াতাড়ি সম্ভব হাত পা মুখ সব বাঁধলো। বেঁধে বলতে গেলে পাটাতনের ভেতরে ছুঁড়ে ফেলে বিরক্তিমাখা সুরে বলল, হালার কপালই খারাপ, ঝামেলা লাগার আর সময় পায় না, বলে সুন্দর মতো পাটানের মুখ বন্ধ করে দিয়ে কোথায় যেন হারিয়ে গেল। পৃথিলাকে একইভাবে এখানে পড়ে রইল। ছুঁড়ে ফেলার ব্যথা পেয়েছে, হাতের কোমর জ্বলছে, কেটেছে কিনা কে জানে। তবে এই কাটা ব্যথার চেয়েও তার ঘৃণায় গা গলিয়ে এলো বেশি। যে শরীরে আজ পর্যন্ত কখনো পরপুরুষের ছোঁয়া লাগেনি, আজকে কি নিতে তাই কাগজের টুকরোর মতো ইচ্ছে মতো দুমড়ে মুচড়ে ফেলেছে। অবশ্য সে ভালো করে জানে এই ফেলা তো সবেমাত্র শুরু। শেষ দুপুর নির্জন বিলে তো আর বসে বসে মুখ দেখার জন্য নিতে চায়নি। অবশ্য সে নিজেকে তৈরি করতে তখনও চুপচাপ নৌকায় বসেছিল। হাজারবার মৃত্যুর চেয়ে একবার মরা ভালো। সাঁতার জানে না, নদীতে স্রোত ছিল, সোজাবুজে ঝাঁপিয়ে পড়ত সে। আর পড়লেই সব সমস্যার সমাধান, তাই টু শব্দও করেনি। তবে তার ভাগ্য এই সাধারণ সমাধান দিতেও নারাজ। তাই তো অযথায় ঝামেলা লেগে গেল। তা না হলে আজই এই ঝামেলার কোনো দরকার ছিল না, নেই। ও যে তার ভাগ্য, তাই লেগে গিয়েছে। তার দাদি বলতো, যা হয় ভালোর জন্যই হয়।
আমরা ধৈর্য রাখতে পারি না। পারলে মানুষ দেখতো ওপরে যিনি আছেন কত নিখুঁত কারিগর। পৃথিলা কি ধৈর্য হারাবে কি জানি, তার ধারণা তার মাথাতেও এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে যখনই মাগরিবের আজানটা পড়ল, তার কিছুক্ষণ পরে পৃথিলার মনে হলো তার পাশ ঘেঁষে কে যেন বসলো। এত ভয়ের মাঝেও অন্যরকম ভয়ে শরীরটা কাটা দিল। আসলেই সে পাগল হচ্ছে, একটার পর একটা ঘটনা মস্তিষ্ক আর নিতে পারছে না। হয়তো তাই হাবিজাবি সব কল্পনা করছে। তখনই নৌকায় মানুষটা শব্দ পাওয়া গেল। মিথিলা নিজের অজান্তেই চমকালো। না, মানুষের জন্য না, তারা তো আসতোই, পৃথিলা জানে। তবে চমকালো কারণ তার মনে হলো কেউ কানের কাছে ফিসফিস করে বলল, ভয় নেই, মহাজন আসছে। ভয়ে আতঙ্কে পৃথিলা জমে গেলেও এক অবচেতন মন তাকে বলেছে সব কিছু না, মন মস্তিষ্ক ভয়ে বোধ হয়ে আছে। এই এমন মনে হয়েছে। তাছাড়া মহাজন আসবে কোথা থেকে? আজকে তার ছেলের বিয়ে, এতক্ষণে ছেলের বউকে নিয়ে বাড়ি ফেরার কথা। আর তার ভাবনাকে সত্য প্রমাণ করে সেই তিনজনের কণ্ঠই পেল পৃথিলা। যাওয়ার সাথে সাথে দুজন পাটাতনের ভেতরে চলে এলো। এসে এক ঝটকায় পৃথিলাকে টেনে বের করতেই চোখ থেকে গামছাটা সরালো। রাত হয়ে গেছে, নৌকায় টিমটিম করে ছোট হারিকেন জ্বলছে। সে আলোতেই সামনে বসা মানুষগুলোর দিকে পৃথিলা তাকালো। তাদের দৃষ্টি অবশ্য পৃথিলার দিকে নেই, তাদের দৃষ্টি ঘুরে পৃথিলার ভেজা কাপড়ের শরীরের আনাচে কানাচে। সে আনাচে কানাচে কাপড়ের ভাঁজ টেনে হেঁচড়াই প্রায় বেহাল দশা হয়ে আছে আর আছে বলেই পৃথিলা নদীর দিকে তাকালো। তার চোখ গলিয়ে গাল বেয়ে পানি পড়ল। মৃত্যু আসলে কি? শুধু দেহ থেকে রুহুটা বের হওয়া না, মৃত্যু হলো ওই যে রুহুটা বের হওয়ার আগে যেই ভয়ঙ্কর সময়টা যায় সেটা। এই যে পৃথিলা মরতে মরতে দোয়া করছে রুহুটা তাড়াতাড়ি বের হয়ে যায়, তাড়াতাড়ি যাক, যত তাড়াতাড়ি যাবে ততই তাড়াতাড়ি মুক্তি। তবে সে জানে পৃথিলা নামক মেয়েটার জীবনে কিছু সহজভাবে হয় না, রুহুটাও সহজে বের হবে না। তখনই একজন এগিয়ে আসতে গেল, আরেকজন টেনে ধরে পড়ল, আমি আগে যাব। বরকে? এগিয়ে আসা লোকটা মুখ কালো করে বলল, সারাদিন তো আমি বৈশা পাহারা দিলাম, হাত পা বাঁধা, মেয়েটাও তো লক্ষ্মী, সামান্ত মেয়ে, দেখি একটু টু শব্দও করেনি, তো পাহারা দেওয়ার কি হলো? তাছাড়া সারা রাত পইরা আছে, যতবার খুশি যাস, এখন সর, মেজাজ গরম করবি না। পৃথিলা আর শুনতে পারল না। বিপদে সবাই বাঁচার আকুতি করলেও সে আকুতি করলো মৃত্যুর, তাড়াতাড়ি মৃত্যুর। এই আকুতির মাঝেই লোকটা এগিয়ে এলো, এসে পায়ের বাঁধন খুলতেই পৃথিলা মৃদু হাসলো। ভুল করে ফেলেছে আহম্মকের দল, বলে যা কখনো করার কথা চিন্তাও করেনি তাই আজ করলো। লোকটার মুখ বরাবর লাথি বসালো, বসিয়ে চোখ পলকে উঠে পানিতে ঝাঁপিয়ে পড়তে পড়তে স্বস্তির একটা নিঃশ্বাস পেল। গায়ে পেঁচানো কাপড়ে হাত বাঁধা, রুহুটা বের হতে সময় লাগবে না। লোকটা হকচকিয়ে গেল। তাদের কাছে টর্চ নেই, হারিকেনের মৃদু আলোয় কোথায় পড়েছে বোঝাও গেল না। তখনই ওপাশে আরেকটা বড় নৌকা এলো, পানির উপরে পড়ল টর্চের আলো। পড়তেই ওপাশ থেকে আজ হুঙ্কার ছাড়লো, বয়স হয়েছে, শরীর ভারী, তা না হলে নিচে ঝাঁপিয়ে পড়তো। সেটা সম্ভব নয় বলেই হুঙ্কার ছেড়ে বলল, যদি কিছু হয় খুন করে ফেলবো রে হারামজাদা, পানি থেকে তোল, তাড়াতাড়ি তোল। পানিতে কোনো হুটোপুটি নেই, বাঁচার তাগিদ নেই। যেখানে নৌকা রাখা নদীর শেষ বিলের দিকটা শুরু, তাই স্রোত নেই। তবে পড়ার কারণে বুদবুদ উঠেছে। সেই ওঠা দেখে ঠিক সেই জায়গায় তিনজনের সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল। পড়তে দেরি, খুঁজে পেতে দেরি হয়নি। তবে ততক্ষণে পৃথিলা প্রায় নিস্তেজ, হাত পা ছেড়ে দিয়েছে। সে অবস্থায় টেনে পড়ে আনলো। আজ যে নৌকা পড়ে ভিড়তেই দৌড়ে নামালো। বিয়ের জন্য পাঞ্জাবি ওপরে চাদর ভাঁজ করে সাইডে নিয়েছিল, সেই চাদর মেলে পৃথিলাকে জড়িয়ে নিয়ে পেটে চাপ দিল। দুনিয়ার পানি খেয়েছে, জানটা না বেরিয়ে গেলেই হয়। পৃথিলা যখন পুরোপুরি হুঁশে এলো তখন মাত্রই নিচু রজনী শুরু হয়েছে। নদীর পাড়ের গৃহস্থ বাড়িগুলোর টিম করা হারিকেনের আলোগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে আজ থালার মতো চাঁদ হেসে আছে। সেই চাঁদের আলোয় যোচনার চারিদিকে মুখরিত হয়ে আছে। সেই মুখরিত নিশ্চুপ নৌকায় বইটা চলাচলায় গানটা পৃথিলার কানে যেতেই ফট করে চোখ খুলে তাকালো। নৌকার চাহনির ভেতরে শুয়ে আছে সে, হাত খোলা এলোমেলো ভাঁজ, আধ খোলা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। গায়ে একটা চাদর পেঁচানো থাকলেও গায়ের পুরো কাপড় ভেজা। সেই ভেজা কাপড়ে পৃথিলা ধীরে ধীরে উঠে বসলো। সারা শরীরে রাজ্যের ক্লান্তি, সেই ক্লান্তি মাখা চোখে সামনে তাকাতেই দেখলো একটু দূরে সাদা শুভ্র পাঞ্জাবি গায়ে, পেছনে দু হাতে মুড়ে মহাজনে দাঁড়িয়ে আছে। মহাজনকে দেখে পৃথিলার তেমন ভাবান্তর হলো না। ওই যে কে যেন ফিসফিস করে আগেই বলল, ভয় নেই, মহাজন আসছে। কথা সত্য ভুলে গেল। তা নিয়ে বিচলিতও দেখা গেল না। তার সাথে হচ্ছে কি না হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তার ভাবতে ইচ্ছে করছে না। সে পা গুটিয়ে বাচ্চাদের মতো দুহাতে নিজেকে ছড়িয়ে বসালো। সে আছে একটা ঘরের মাঝে। এই নিয়ে দুবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো সে। আসলে উপরওয়ালার উদ্দেশ্য কি, নাকি বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার নীরব এক শাস্তি? তখনই আজিজ ফিরে তাকালো, তাকিয়ে বলল, তুমি ঠিক আছো?
প্রীতিলা উত্তর দিল না, যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। নৌকার মধ্যে সেই তিনজনের দুজনও আছে। এখন অবশ্য দৃষ্টি পৃথিলার দিকে না, বরং লুকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে, যেন তাকালেই ধ্বংস হয়ে যাবে। আরেকজন সম্ভবত পেছনের নৌকায়। তাদের নৌকার পাশাপাশি আরেকটা নৌকাও যাচ্ছে। অন্ধকারে অবশ্য স্পষ্ট দেখতে পাওয়া যায় না, তবে বোঝা যায়। আর বোঝা যায় বলেই পৃথিলা অনায়াসেই ঝুঁকল। কার ইশারায় এরা সব করেছে এসব? আজিজ এগিয়ে এলো, বসলো পৃথিলার একটু দূরে, বসে বলল, আর ভয় নাই। পৃথিলা চোখ তুলে তাকালো, তাকিয়ে তার শান্ত স্বরে বলল, কেন করছেন? আজিজ মৃদু হাসলো, হেসে বলল, সব কিছু পেছনে কোনো না কোনো যথাযথ কারণ অবশ্যই থাকে থাকে তবে কোনো কারণেই মানুষ জীবনের ঊর্ধ্বে নয়। তোমার সাথে যা হয়েছে সেটা বদলাতে পারবো না, তবে তার জন্য আমি দুঃখিত। কেন? আমি নিশ্চয়ই এমন কেউ না যাকে আপনি প্রথম এভাবে হত্যা করার ব্যবস্থা করেছেন। না, তবে আমি আমার রক্তের যোগ্য আছে এমন কাউকে করিনি। পৃথিলা শান্ত চোখে তাকিয়ে রইল। তার জীবনে আরও কত ধাক্কা খাওয়ার বাকি আছে কে জানে। এই যে মনের ভিতরে যা উকিচুকি দিচ্ছে তা সে শুনতে চাইছে না, তবে সে জানে তাকে শুনতে হবে, শুনে সুন্দর মতো হজমও করতে হবে। আজিজ বেশ কিছুক্ষণ যেভাবে ছিল সেভাবেই থমকে বসে রইল। তারপর চোখ ফিরিয়ে নদীর দিকে তাকালো। নদীর পানি আর তার চোখে তেমন কোনো তফাৎ নেই, দুটোই চাঁদের আলোতে চিকচিক করেছে। সেই চিকচিক করা পানি চোখ থেকে গাল গড়িয়ে পড়তে লাগলো। আহা, কি হতো এই মিঠা পুকুরে না এলে? কি হতো ট্রেনে তার উপর দিয়ে চলে গেলে? অনেকগুলো কষ্টের ঢেউ থেকে বেঁচে যেত। এই জন্যই বুঝি এত স্নেহ, এত নাটক, এত ভালো মানুষের চেহারা। আজিজ নিজেও পানির দিকে তাকালো, তাকে নিজের মতোই বলল, আমার ফুপুর জন্ম আমার বছরের চারেকের আগে। শেষ বয়সের সন্তান, কালো খাটো, তার মধ্যে ছিল পায়ের গোড়ালে একটু বাঁকা, সোজা হাঁটতে পারতো না, হাঁটতে গেলে বাঁকিয়ে হাঁটতে হতো। একরকম সন্তান শেষ বয়সে এসে বাবা মায়ের ঘাড়ে বোঝার মতো। তাও আবার মেয়ে, কারো ঘাড়ে যে সহজে গোছাতে পারবে না তাও জানে। তাই যত রকমের অবহেলা আছে তার মধ্যে তার বেড়ে ওঠা। আর বাড়ি আদরের প্রথম সন্তান আজিজের বিনা বেতনের বন্দি। আমরা দুই ভাই বোন একসাথে, সম্পর্কে ফুপু হলেও বোন হলো, বন্ধু বলো, খেলার সাথী বলো, আমার সব ছিল সে। তার মলিন জামার কোনা ধরে ঘুরে ঘুরে সকাল থেকে সন্ধ্যা হতো আমার। কি সুন্দর নিষ্পাপ একটা মুখ, দিন দুনিয়া চেনে না, ভালো মন্দ চেনে না। এই যে মহাজন বাড়ি, সে বাড়ির বাহিরের রাস্তাটাও চেনে না। তার দুনিয়া ছিল বাড়ি, বাড়ির উঠান, রান্নাঘর, আর ওই যে এই আজিজ। এই আজিজের সাথেই ছিল সব কথা। তার চোখে দেখাতো মিঠা পুকুরের গ্রাম, মিঠা পুকুরের নদী, মিঠা পুকুরের কোনা কোনা। গুটুর গুটুর করে আজিজ সব বলতো, আর সে চোখ মুখে বিস্ময় নিয়ে শুনতো। সেই দুনিয়া ভেঙে গেল সারেং বাড়ির প্রস্তাবে। জানা কথা, অমত করবে কে? ঘাট থেকে বোঝা নেমেছে, তাই তো কত, ব্যাস নেমে গেল একই গ্রাম। তাছাড়া আমার পুপুকে ছাড়া আমার চলবে না কি? আমিও বলতে গেলে চলে এলাম তার সাথে। সারেং বাড়ি হয়ে গেল আমার দ্বিতীয় বাড়ি। যখন তখন আসি, নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরে চলি, ফুপুর সাথে গুটুর গুটুর করে গল্প করি। এই বাড়িতে ফুপুর গায়ে মলিন জামা থাকে না, থাকে ভাঁজ ভাঙা নতুন শাড়ি, গলায় হাতে নাকে গহনা, কোনো কাজের কৌটাও নাড়তে হয় না। নিজের রুমে থাকে, তবে সেই থাকার মাঝেও মুখটা হাসে না। মলিন চোখে জানালা খসে সকাল থেকে সন্ধ্যা তো দূর আকাশে তাকিয়ে থাকে। ওই বয়সে এই মলিনতা আমি বুঝি না, আমি বুঝি আমার ফুপু ভালো আছে। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁকা পা নিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় না। খাবারের সময় তার খাবারের ভাগ কম পড়ে না। গায়ে নতুন কাপড় গহনা, তার জন্য এক কাজের লোক সবসময় থাকে। সেই খাবার থেকে সব কিছু প্রয়োজনীয় আগেই রুমে নিয়ে আসে। সেই কৈশোরে অবুঝ মাথা বোঝেনি। আমার পুকুর যেমন বাপের বাড়ি ছিল না, তেমনই স্বামীর বাড়িও ছিল না। বাপের বাড়িতে সে কাজের বিনিময়ে দুমুঠো ভাত খেত, আর সারেং বাড়িতে এই যে এত আরাম আয়েশ গহনা, একটা বাচ্চার জন্য। এখানে আমার পুপু কিছুই ছিল না। আমার পুপু যেমন ছিল কিছুই ছিল না, তেমনই সংসারও হয়নি, স্বামীও হয়নি। এই সংসার ছিল জয়তুনের। এই বিশাল রুমটুকু ছাড়া তার আর কিছু নেই। আলতাফউদ্দিন খারাপ লোক ছিল না, তবে সে ছিল তার চাঁদের মতো প্রথম বউতে দেওয়ানা। বাবা মায়ের কথাই বংশরক্ষায় বিয়ে তো করেইছে, তবে দায়িত্ব ছাড়া আর কোনো কিছুই জন্য আমার পুপুর দিকে ফিরেও তাকায়নি। তার ধ্যান গায়ন দুনিয়া ছিল জয়তুনারা। জয়তুনারা কথাতেই সব শুরু, তার কথাতেই সব শেষ। আর কিছুই না হওয়ায় দুনিয়ার আল্লাহ তাকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিলেন, তার সন্তান। প্রথমবার আমি পুপুকে হাসতে দেখলাম, খিলখিল হাসি, চোখে মুখে বাত ভাঙা খুশির জোয়ার। সেই খুশির জোয়ারে ভেসে তিনি প্রায় আমাকে বলতেন, ও আজিজ, বলতো কন্যা হবে না পুত্র? আমি কিছু বলতে পারতাম না। আমি যে ফুপুর খুশি দেখতাম, সেই দেখার মাঝে আবারও বলতো,
আমার প্রথম সন্তান প্রথম কোলে তুই নিবি নিবি না? আমি সাথে সাথে মাথা নাড়তাম। সে লাগার মাঝে ফিসফিস করে বলতো, এই সন্তান আমার, শুধুই আমার। আমি তার ভাগ্য কাউকে দেব না। যার কিছুই থাকে না সে জীবনে হঠাৎ কিছু পেলে দিন দুনিয়া ফেলে আঁকড়ে ধরে। আমার ফুপুও ধরলেন, সেই ধরায় সে কাউকে দেখতে পারে না। বাড়ির বড় ছেলে তখন জসিম, বাচ্চা ছেলে, পুরো বাড়ি হুটোপুটি করে খেলতো। সে খেলার মাঝে একদিন ধাক্কা লাগলো। ফুপু পা এমনিতেই পাকা, পেটে বাচ্চা। ফুপু পড়তে পড়তে বাঁচলো, আর বেঁচে জসিমকে একটা থাপ্পড় লাগালো। আমার নাতান ফুপু তো আর জানে না কার জিনিসে হাত লাগিয়েছে সে। জয়তনারা জয়তনারার খলিজা জসিম। সে জয়তনারার গর্ভে না জন্মালেও তার দুনিয়া আসে। আর তখন থেকে জয়তনের চোখের বালি হয়ে গেল সে। তার মধ্যে আলতাফের আচরণ স্বাভাবিক। এত সাধনার পর প্রথম সন্তান দুনিয়ায় আসছে। মনোযোগ সন্তানের প্রতি, মায়ের প্রতি আসবেই। আর এটাকে পাগল ফুপু তার শক্তি ভেবে বসলো। জয়তনের চোখের বালি যেমন সে, তেমনই তার চোখের বালি জয়তনের ছেলে জসিম। সে তার চোখের বালিদের ঘৃণা করে, তবে সে তো জানে না জয়তন চোখের বালিদের জন্য সামান্য ঘৃণাই তার পোষে না, বরং নিঃশেষ করে ফেলে। করলেও তাই। আমার ফুপু জন্মের পরে ছেলে মুখটাও দেখেনি। তাকে দুনিয়ায় আনতে গিয়ে বেহুশ হয়েছিল। সেই হুঁশ জয়তন আর ফিরতে দেয়নি। দায়ের মুখ বন্ধ করেছিল বিশাল টাকায়। সংসার তার, স্বামী তার, সারেং বাড়ির রক্ত তার, ক্ষমতা তার, এক চোখের বালি নিঃশেষ, সব তার। কেউ জানল না, কেউ বুঝল না। ওই যে সারেং বাড়ির দক্ষিণ কোণার রোম, ওই বিশাল রোমে তার ফুপু নিজের অজান্তে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। সবাই জানলেন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। এই আর কি, গ্রামে অহরহ মেয়ে এভাবে সন্তান জন্ম দিতে গিয়ে মরেছে। তাছাড়া তার ফুপুর এই আদিত ছাড়া ছিলই বাকি। বংশরক্ষায় এনেছিল, বংশরক্ষা হয়েছে, কাহিনী শেষ। এই সারেং বাড়ি, ইটের বাড়ি, দেওয়াগুলো, ওই যে ভয়ঙ্কর রাত, সে রাতের সাক্ষী না। সাক্ষী তারও আগে তার ফুপুর মৃত্যুর। ইট দেওয়ালে তো মুখ নাই, তাই কেউ জানতেও পারে নাই। আমি তখনও সারেং বাড়ি ঘুরে ফিরি, ফুপুর গায়ের গন্ধ খুঁজি, জাফরের সাথে লেপটে থাকি। তার গায়ে যে তার ফুপুর সুবাস। আসলে কি জানো, সত্য কখনো চাপা থাকে না, বের হবেই। হলেও তাই। সেই দায়ের মুখ বন্ধ রাখার জন্য আরও টাকা চাই। তাই জয়তনকে ও হুমকি তুমকি দিতে লাগলো। জয়তুন আর কি চিজ সে তো জানে না। ব্যাস জন্মের মতো মুখ বন্ধ করে দিল। সে দেওয়ার আগেই আমি সব দেখে ফেললাম। এই সারেং বাড়ির পুরো আনাচে কানাচে ঘুরে ফিরি, কেউ তো খেয়াল করে। তাই তাদের সব কথা সুন্দর মতো শুনলাম। শুনে কোনো প্রতিক্রিয়া দেখালাম না, চুপচাপ সারেং বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যেতে যেতে মনে মনে একটা কথাই বললাম, যে সারেং বাড়ি আমার ফুপুর জায়গা হয়নি, সেই সারেং বাড়িতে আমি ধুলো মিশিয়ে দেব, আর দেব জয়তনারাকে। তাকে আমি মৃত্যুর দেব ধীরে ধীরে। ব্যাস মনের আগুন মনে চেপে দিন গুনতে লাগলাম। সময় গেল, কৈশোর থেকে যুবক, যুবক থেকে পুরুষ। বাবার সব দায়িত্ব নিজের কাঁধে নিলাম, নিয়ে জাল বুনতে লাগলাম। সে জালে সেই ভয়ঙ্কর রাতে সারেং বাড়ি ধ্বংস তো হলোই, তবে জয়তুনকে পারলাম কই। ভাগ্য তার সত্যিই ভালো, তাই রয়ে গেল আফসোস। কতটা আফসোস তুমি জানো না গো মা। সেই আফসোস নিয়ে আমি ঘুমাতে পারি না। তাই আবার জাল বুনি। এই যে আবার সেই জালে সব আটকে ফেলেছি। এবার আর সারেং বাড়ি বাঁচতে পারবে না। পৃথিলা অবাক হয়ে আজিজের মুখের দিকে তাকিয়ে রইল। কোন দুঃখে দুঃখী হবে সে বুঝতে পারছে না। নিজের পরিচয় না এই করুণ গল্পে, বরং তার মাথায় ফট করে অন্য কিছু ঘুরে গেল। যেতেই অবাক হয়ে বলল, বিনার সাথে কি করবেন আপনি? আজিজ হাসলো, হেসে বলল, জয়তনারা যা আমার পুপির সাথে করেছে আমিও তাই করব। তার নাতনিকে শাড়ি দেবো, গহনা দেবো, 3-4টা বান্দি দেব, আমার প্রিয় ছেলেকে দেব। তবে তার বিনিময়ে সে আমাকে দেবে শুধু আমার বংশের বাতি আর তার জীবন। পৃথিলা স্তব্ধ হয়ে বসে রইল। দুনিয়ার সব ভয়ঙ্কর মুখগুলো দেখানোর জন্যই বুঝি তাকে বাঁচিয়ে রাখা। এই সেই স্তব্ধতার মাঝেই বলল, আয়নার মাথাটাও আপনি নষ্ট করেছেন তাই না? আজিজ হো করে হাসলো, হেসে বলল, সব শুভ কাজে বলি দিতে হয় জানো। আয়না হচ্ছে আমার সেই বলি। মানলাম আপনার ফুপুর সাথে অন্যায় হয়েছে, জয়তনারা দোষী। তবে জয়তনারার ছোট ছেলেটা কোন দোষ করেনি? করেনি তার বউ, করেনি তার প্রিয় ভাতিজার বউ। তাহলে এখন নয় জয়তন করেছে, আপনি করেছেন তার 3 গুণ। তবু কিসের এত ক্ষোভ? আজিজ পুরো কুচকে বলল, আপনার ফুপু কি দায়ী হয় তোমার? দাদি হয় তোমার? পৃথিলা নিজের মতেই বলল, আমার দাদির নাম হাফসা বেগম, তার ছেলের নাম সাবেত মাহমুদ। আমি সাবেত মাহমুদ আর শায়লার বড় মেয়ে। এটাই সত্য, আর এই সত্য কখনো বদলাবে না। আজিজ কিছুক্ষণ পৃথিলার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমার জাফর নির্দোষ। সে শুধু পরিস্থিতির শিকার হয়েছিল। কোনো গল্পই আমার ভেতরের ঘৃণাকে শেষ করতে পারবে না। কেন পারবে না? তোমার শরীরে তার রক্ত, এই রক্তকে আগলে রেখেছে আমার বাবা।
তার জায়গায় দুনিয়ার এমন কেউ নেই সরিয়ে ফেলবে। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে হলে তার কাবিল হতে হয়। সেই যোগ্যতা আপনার জাফরের নেই। আজিজ স্তব্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আগের মতোই বলল, আমার জাফর ঋণের বোঝে টানতে গিয়ে যোগ্য স্বামী যোগ্য পিতা হতে পারেনি। এই যে এই জয়তুন আর জন্য এই সব কিছু জসিমকে দিয়ে রেখেছিল, আর জাফরকে স্নেহের এমন নামে এমনভাবে আটকে রেখেছে, সেই দায় থেকে সে বের হতেই পারেনি। তাই তো তার ভালোবাসার কথা জেনেও গলা টিপে নিজের বোনের মেয়েকে জাফরের গলায় ঝুলিয়েছে। সেই ঝুলানো তাই জাফর কত কষ্টে হজম করেছে জয়তুন আরা জানে, আমি জানি। অথচ জসিম বিয়ে করেছিল নিজের পছন্দে। জসিম, এরশাদ, শাহবাজ, এদের সব কিছুতেই সে উদার, তবে জাফরের ক্ষেত্রে তা হয়নি। তবুও দুনিয়া দেখেছে সৎ মা হয়েও কি সুন্দর বুকে আগলে রেখেছে। আর এই কারণেই আমি কাউকে কে ছাড়িনি। তারা থাকলে আমার জাফর ভালো থাকতো না। তাছাড়া জয়তুনের কলিজা ছেঁড়ার জন্যই তো এত কিছু। অন্যায় অন্যায়ই হয়। জয়তুনারা যা করেছে সেটাও অন্যায়, আপনি যা করেছেন সেটাও অন্যায়। একজনের পাপ কখনো অন্যজন বহন করে না। আর আপনার নির্দোষ জাফর যা করেছে সেটাও আমার মায়ের দিক থেকে অন্যায়। তাই দয়া করে এসব পাপের খেলা বন্ধ করুন। বিনা আইনা ওরা নির্দোষ। আজিজ আগের মতোই হালকা হাসলো, হেসে বলল, আমি বন্ধ করলেও এরশাদ করবে না। আমি যেমন কসম খেয়েছি বাড়িকে ধুলোয় মেশাবো, তেমনই সে কসম খেয়েছে তার পরিবারের হত্যায় যারা যারা আছে তাদের বংশ নির্বংশ করবে। তুমি কি জানো সেই দিন রাতে এরশাদ যে কয়েকজনকে লাশ বানিয়েছিল তাদের পরিবারে কেউ বেঁচে নেই? কোথায় গেছে, কি হয়েছে, প্রমাণও নেই। কেন নেই জানো? এরশাদ তাদের নির্মমভাবে হত্যা করে ইটের চুলায় জ্বালিয়ে দিয়েছে। কোনো লাশ নেই, প্রমাণও নেই। এখন বলো তাদের কি দোষ? পৃথিলা আর শুনতে পারল না। এরা মানুষ, মানুষের মতো দেখতে ভয়ঙ্কর এক পশু। সে ক্লান্তভাবে ছাউনিতে মাথা রাখলো। ভালো লাগছে না তার, কেমন গা গুলিয়ে উঠেছে। তখনই নৌকা পাড়ে ভিড়ল। এমনি তেমন কিছু চিনে না, তার মধ্যে রাত কোথায় এসেছে জানেও না। আজিজ দাঁড়াতে দাঁড়াতে বলল, আমার কাজ হলো, আমি নিজেই তোমাকে ঢাকা পৌঁছে দেব। তাছাড়া আমি চাইলেও এখন ঢাকা পৌঁছানো সম্ভব না। এরশাদ কাঁচা খেলোয়াড় না, পুরো গ্রামে তার লোক আছে। আমার বাড়িতে তো নেওয়া সম্ভব না। সেই পর্যন্ত চেয়ারম্যান বাড়িতেই তুমি থাকবে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। কিসের কাজ? আসলে বলতে গেলে সেই হিসেবে কাজও নেই। আমি এখন শুধু বসে বসে তামাশা দেখব। কেননা এরশাদ তোমাকে পাবে না, না পেলে তার বিজ্ঞান মাথা আরও বিগড়াবে। সেই বিজ্ঞান মাথায় ঝড় আয়নার উপরে দিয়ে যাবে। মাথার চুল তো আর বাতাসে পাকে নাই। রূপবতী বউয়ের রূপে সারেং বাড়ির ছোট নাতে অনেক আগেই কোপকাত। সেই বুঝি চুপচাপ বসে থাকবে? জয়তুনারা দুই লাঠি নিজেরা নিজেদের শেষ করবে। আর তারা শেষ হলে জয়তুনারা এমনিতেই শেষ। বাস, কাহিনী খতম। আয়না আপনাকে নিজের বাবার মতো বিশ্বাস করে, তার বাবাও করতো। তুমি হয়তো জানো না, আয়নার বাবা মাও গায়েব। আর তবে তাদের গায়েব এরশাদ করেনি। আয়না যাকে বাবার মতো ভরসা করে সেই করেছে। আপনারা সবাই পিশাচ। হ্যাঁ, তবে আমার খুবও নিষ্পাপ। তার কিছু ভুল ছিল, তবে পাপ করেনি। আমার জাফর নিষ্পাপ। সে যা করেছে দায়বদ্ধ থেকে করেছে, আর এই দায়বদ্ধতার শাস্তি সে মর্মে পেয়েছে। আর আমার জাফরের মেয়েও নিষ্পাপ। তার উপরে এর সাথে পাপের ছায়া আমি পড়তে দেব না। তাই তাদের ধ্বংসেই সব সমস্যার সমাধান। প্রীতিলা গলা দিয়ে আর একটা শব্দও বেরোলো না। সে যেভাবে বসেছিল সেভাবে বসে রইল। তার চোখের সামনে ভাসতে লাগলো দুটো নিষ্পাপ মানুষের মুখ। বিনা আর আয়না কি করবে এখন? এই গল্পে কে ভালো কে খারাপ, কে বেশি দোষী সে জানতে চায় না। সে শুধু জানে এই দুটো প্রাণ বাঁচাতে হবে, যেভাবে হোক বাঁচাতে হবে। আজিজও প্রীতিলাকে আর কিছু বলল না। তবে যে তিনজন প্রীতিলাকে নিয়ে গিয়েছিল তাদের দিকে তাকিয়ে বলল, যান বাঁচাতে চাইলে মিঠাপুকুর থেকে গায়েব হয়ে যায়। সারেংবাড়ির ঘাটে তোদের নৌকা ভিড়েছে। কার নৌকা ভিড়েছে এটা বের করা এরশাদের বাঁ হাতের কাজ। আর যদি আমার নামে মুখে আসে, তোরা তো এরশাদের শেষ হাতেই শেষ। বাকি তোদের বউ বাচ্চা সেগুলোকে আমি নিজ দায়িত্বে শেষ করব। তাই নিজেরা মরলে মরবি, তবুও আজিজের নাম যেন মুখে না আসে। তারা তিনজনে ঢুক গেল। টাকার জন্য অকাম কোকাম তো আজ নতুন করে না, তবুও টাকার লোভ তো কতটা ভয়ঙ্কর আজ হাড়ে হাড়ে টের পেল। পেয়ে রাতের আধারে গ্রাম ছাড়তে চাইলেই বুঝি সব পাওয়া যায়। আর যেখানে স্বয়ং এরশাদ, তার শেষ রাতে গ্রাম থেকে বের হওয়ার আগেই ধরা পড়ল। এরশাদ অবশ্য জানে না কি কি করেছে এরা। সে শুধু তার সব লোকদের বলেছে গ্রাম থেকে বের হওয়ার সব রাস্তা লোক রাখতে, যাকে সন্দেহ হবে তাকে ধরতে। আর ধরতে হড়বড় করে যান বাঁচানোর জন্য তারা বলল। তারা কিছু করেনি। বিয়েবাড়ির লোক নিয়ে ঘাটে গিয়েছিল। তখনই একটা মেয়ে তাদের কাছে সাহায্য চাই। ব্যাস, তারা সাহায্য করেছে, স্টেশনে ঘাটে নামিয়ে দিয়েছে। তারপর কোথায় গেছে জানে না। এরশাদ শুনে সব সময়ের মতোই হাসলো। হেসে টুটে সিগারেট লাগলো। আগুন জ্বলতে জ্বলতে বলল, ইটের চুলায় আগুন দিতে বল। প্রীতিলা বসে আছে চুপচাপ। গায়ে মিষ্টি রঙের মোটা পাড়ের একটা কাপড়। খোলা এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে নিঃছন্দে উড়াউড়ি করছে।
করলেও আজ তাদের প্রতি বড় অবহেলা। না চিরুনি পড়েছে না হাত। সেই যে পানি থেকে উঠেছে আর গোছানো হয়নি, শুকিয়ে দলা পাকিয়ে আছে। সেই দলা পাকানো চুল নিয়েই পৃথিলা খাটের এক কোণে চুপচাপ বসে আছে। রাত কত জানেও না, তবে দু চোখের পাতায় ঘুমের ছিটে ফোটাও নেই। অবশ্য ঘুমের আর দোষ দিয়ে কি লাভ? অচেনা বাড়ি, অচেনা নোম, অচেনা মানুষের মাঝে কারো ঘুম আসার কথা না। তার মধ্যে 12 চিন্তার মাথায় ঘোরপাক খাচ্ছে। চেয়ারম্যান বাড়িটা সদরের কাছাকাছি। তখন মহাজনী একেবারে চেয়ারম্যান বাড়ির ঘাটের নৌকা নিয়ে এসেছে। রাত তখন বেশি না, 10টা-11টা হতে পারে। অবশ্য বলতে গেলে গ্রামের দিকে এই অনেক। তবুও চেয়ারম্যান বাড়ির ঝলমল করতেই দেখলো। এই ঝলমলের মাঝে পৃথিলাই বাড়ির বসা করে পা রাখল। চেয়ারম্যান মোটাখাটো স্বাস্থ্যবান মানুষ। সে সামনে দাঁড়াতেই পা থেকে মাথা পর্যন্ত দেখলো। দেখে বলল, আচ্ছা, এই হলো এরশাদের পাখি। আজিজ বিরক্তিমাখা সুরে বলল, আমার জাফরের মেয়ে, এটাই যেন মাথায় থাকে। চেয়ারম্যান হেসে বলল, আরে ধর বন্ধু, অযথা চাঁদে গরম করো কি জন্য? তোমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, একই কথা, নিশ্চিন্তে থাকো। তাছাড়া ঘর গৃহস্থ বাড়ি আমার। বাড়িতে বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে থাকি আমি। এটাও আবার খারাপ মনে কইরো না। কতটা খারাপ আমার চেয়ে ভালো কে জানে। তাই যে কোনো হাবিজাবি চিন্তা মাথায় আনার আগে এটা মাথায় রাখবা, আমাদের গায়ে কোনো কালির দাগ নাই। নাই বলেই পরপর 3বার তুমি চেয়ারম্যান। সেই 3বারে যদি 4বার করতে চাও তাহলে বন্ধুকে তো তোমার লাগবেই লাগবে। তাই সাবধান, আমার জাফরের মেয়ের গায়ে কালি লাগালে তুমিও ধলা থাকবা না। বলে পৃথিলার দিকে তাকালো, তাকিয়ে কোমলভাবে বলল, আমি কাল আবার আসবো। বলে নিজের মতো চলে গেল। যেতে চেয়ারম্যান তাকে তার স্ত্রীকে ডাকলো, ডেকে খুব আমোদে গলায় বলল, একে মেহমানদের রুমে নিয়ে যাও, শুকনো কাপড়, রাতের খাবার দাও, কিছুদিন থাকবে এখানে। যত আমোদে এসে বলল, তার ছিটেফোঁটাও তার স্ত্রীর চোখে মুখে দেখা গেল না। সে খুব বিরক্ত নিয়েই তাকে এখানে আনলো, এনে কাপড় খাবার টাবার দিল। পৃথিলা খেতে পারেনি, না পারে তার জন্য স্বাভাবিক। মনে অশান্তি নিয়ে সে কখনো গলা দিয়ে খাবার নামাতে পারে না, আজও পারেনি। অথচ খিদের শরীর জিমিয়ে আসছে। তাই 1 গ্লাস পানি কোনো রকমের গলায় ঢলে যেমন চা তেমনই পাঠিয়ে দিয়েছে। তারপরে এই রুমে আর কেউ আসেনি। এমন না তাকে আটকে বা বন্দি করে রেখেছে, বরং পৃথিলায় দরজা ভেতর থেকে আটকে বসে আছে। চেয়ারম্যানের নজর তার ভালো লাগেনি। তাছাড়া গত কয়েকদিনে মানুষের যে যে রূপ দেখেছে, মানুষের উপর থেকে তার বিশ্বাসই উঠে গেছে। তাই একটু সুযোগের অপেক্ষায় আছে। চেয়ারম্যান বাড়িটা কোথায় সেটা বুঝতে পারছে। ঘাট থেকে যখন উঠতে পেরেছিল, বাড়ির ভেতরে এলো, তখনই রাস্তাটা অনুসরণ করতে পারলো। অবশ্য তার কারণ আছে। বাড়িটার সদরের কাছাকাছি, স্কুল সদরে আসা হয়েছে তার বেশ কয়েকবার। সেই হিসেবে কিছুটা পরিচিত হয়েছে। অবশ্য ঝলমল করা বাড়ি না হলেও বুঝতে পারতো না। আর বুঝলো বলেই জানে, স্টেশন থেকে এখান থেকে খুব একটা দূরে না, সদর। সারেং বাড়িতে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। সেখানে যাওয়া মানে আটকে যাওয়া। আয়না পানি বাঁচবে, তবে সে বাঁচবে না। কেননা এই কয়েকদিনেই এতটুকু ঠিক বুঝতে পেরেছে এরশাদ তাকে ছাড়বে না, মরে গেলেও না। তাই এমন কিছু করতে হবে যেন বিনা আয়নাও বেঁচে যায়, সে নিজেও বাঁচে। আর এই সব কিছুর জন্য যা করতে হবে তাই হলো, তাকে পালাতে হবে। স্টেশনে ভুলেও যাওয়া যাবে না। মহাজন তো বলল, পুরো গ্রামে এর সাথে লোক আছে। তাই এখন এমন জায়গাতে যেতে হবে সেখানে এর সাথে পাওয়ার খাটবে না। সেটা মিঠাপুকুরের এক জায়গায়, থানায় গেলে সে বাবার পরিচয় দেবে। প্রত্যেক থানায় ওয়্যারলেস আছে। কোনোভাবে মুগ্ধা থানায় খবর পাঠাতে পারলেই হলো, ব্যাস, যা করার বাকি বাবাই করবে। তবে সমস্যা হলো, সে এই বাড়ি থেকে সদরের রাস্তা চিনলেও তো থানা চিনে না। তাছাড়া এত রাতে সদরের দোকান পাটও বন্ধ থাকবে, জিজ্ঞেস করবে কাকে? পৃথিলা ভাবতে ভাবতে ফট করে তার হাসপাতালের কথা মনে পড়ে যায়। যত রাতে থাক, হাসপাতালে কেউ না কেউ থাকবে, আর তাদের কাছে সাহায্য চাওয়া যাবে। পৃথিলা তখনই ঝট করে উঠে দাঁড়ালো। মহাজনের চাদরটা মাথা থেকে নিয়ে ভালোভাবে গলায় পেঁচালো। পেঁচিয়ে আস্তে করে দরজা খুললো। খুলে রুম থেকে বের হতেই দেখলো পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমে তলিয়ে আছে। সে কিছুটা পা টিপে টিপে সদর দরজার কাছে গেল। গিয়ে দরজায় হাত রাখলেই দেখলো তালা মারা। এবার বুঝলো কেন তাকে বন্দি করা হয়নি। পুরো বাড়িতেই একটাই দরজা, সেটাই তালা। রুমের দরজা আটকালেই কি না আটকালেই কি, সে দীর্ঘশ্বাস পেলে করে দাঁড়ালো। দাঁড়াতেই দেখলো চেয়ারম্যান গিন্নি দাঁড়িয়ে আছে, চোখে মুখে সবসময়ের মতোই শান্ত নির্বিকার। শাহবাজ যখন চোখ খুলল তখন রাত শেষ, ফজরে আজান দেবে দেবে করেছে। রুম জুড়ে আধো আলো আধো আলো আধো অন্ধকার। এক কোণে এক নার্স হা করে বসে বসে ঘুমোচ্ছে। সে সম্ভবত জরুরি বিভাগে আছে, তাই বাইরে কেউ নেই। পাশেই 2 রোগী মরার মতো পড়ে আছে। শাহবাজ নড়ল না, কোনো শব্দও করল না। কিছুক্ষণ ওপরে সিলিংয়ের দিকে চুপচাপ তাকিয়ে রইল। নিজের সাথে যুদ্ধ তার, এই যুদ্ধের রাজা সে। হাতিয়ারও সে, সেনাপতিও সে, শত্রুও সে, আবার বন্ধুও সে। আর সে তো কিছু, আর রানী একজন, তার আয়নামতি, যাকে মন দিয়েছে সে, পেয়েছে সে। তবে নিজের করে শক্ত করে ধরে রাখার যত দ্বিধা।
এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে হাতের ক্যালোনা নিজেই টেনে খুলল। মাথায় কোথাও যন্ত্রণা, সেই যন্ত্রণা চেয়েও বড় যন্ত্রণা বুকে। সেই যন্ত্রণা নিয়ে উঠে বসলো। বসতে বসতে বুকের রাবারের ইলেকট্রোডগুলো টেনে খুলতে মেশিনের টুকটুক করে বেজে উঠল। নার্স ধরপড়িয়ে উঠল। উঠতে হতমম্ব হয়ে দৌড়ে আসতে গেল। শাহবাজ এক চড় লাগালো, লাগিয়ে তাতে দাঁত চেপে বলল, দূরে, 10 হাত দূরে। এমনি মন মেজাজ খারাপ, বেশি ঢং হজম হবে না। কাঁচা কম হতমম্ব, তার মধ্যে নড়চড়। নার্স গালে হাত দিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর এক দৌড় দিল। সে ভাবল মাথায় আঘাতের কারণেই হয়তো এই রোগীর মাথায় কোনো সমস্যা হয়েছে। তবে সে তো জানে না এর মাথা জন্মগতই খারাপ। তাই দৌড়ে যেতে দেরি। ওয়ার্ড বয় আর ডক্টরদের দৌড়ে আসতে সময় লাগেনি। শাহবাজ ততক্ষণ রুম থেকে বেরিয়ে করিডোরে তাদের দেখেই বলল, ঠিক আছে, আমি একদম ঠিক। এখন জোরটোর করতে গেলে সমস্যা আরেক। এইসব আবার একদম পছন্দ না। পরে 19-20 করলে দোষ দিতে পারবেন না। ওয়ার্ড বয়রা দৌড়ে আসতে গেল। ডক্টর থামিয়ে একজনকে বলল, এই পেশেন্টের সঙ্গে কে আছে তাদের ডাকো। তারপর শাহবাজের দিকে তাকিয়ে বলল, শান্ত হন, আমরা বসে কথা বলি। মাথায় আঘাত পেয়েছেন আপনি, সেলাই কয়টা পড়েছে আপনি জানেন? এইরকম স্ট্রেচ আপনার জন্য ভালো না। শাহবাজ হাসলো, হেসে কথা বাড়ালো না। আসুক তার চালাবেলা। তাই করিডোরে দেওয়াল ঘেঁষে রাখা কয়েকটা চেয়ারের মধ্যে একটাই শান্তভাবে বসলো। বসতে বসতে বলল, শালার মাথা, এক বিয়ে করে কতবার ফাটাবে কে জানে। তখনই ফরহাদ এলো। সে এখানে পৌঁছেই ঘণ্টাখানিক হয়ে গেছে। এই রাতে জরুরি বিভাগের রোগী তা দেখতে দেবে না, যা করার সকালে, তাই সবাই বাইরে ছিল। আর সে আসতেই শাহবাজ চোখ তুলে তাকাতেই শান্ত চোখের মুহূর্তে আগুনে লেগে গেল। এত ভালো মানুষই, এত এত মধুর বন্ধুত্ব, সব বুঝি বাপের মতো সারেং বাড়ির ধ্বংসের জন্য। আর তার বোন, এই জায়গায় হাত দেওয়া ঠিক হয়নি রে ফরাইদা। তাই চোখের পলকে এক ঝটকায় উঠে নাক বরাবর মারতে গেল। ওয়ার্ড বয়রা তৈরি হয়েছিল, নার্সের গায়ে যে হাত তুলতে পারে বাকি মানুষ আবার কি। তাই উঠতেই সাথে সাথে জাপটে ধরল। ফরহাদ আগে মাথায় কিছু বুঝতে পারল না, তবে শাহবাজ তার দিকে যে তেড়ে আসতে যাচ্ছিল ঠিকই বুঝে কিছুটা বিরক্তি চোখে তাকালো। সেখানে কিছুই ঠিক নেই, সেখানে নতুন ঝামেলা মনে হয় না। তাই কিছু বলবে তার আগে ডাক্তার এগিয়ে এসে শাহবাজকে বলল, শান্ত হন, কি সমস্যা আপনার? শাহবাজ শান্ত হলো না। ওয়ার্ড বয়কে ছুঁড়ে ফেলে ফরহাদের দিকে আবারও এগোলো। ফরহাদ দাঁড়িয়ে আছে আগের জায়গায় নির্বিকারভাবে। শাহবাজ এগোতেই বলল, তোর আয়নামতি বিপদে বাঁচাতে চাইলে এখনই এই এনার্জি কম নষ্ট কর। শাহবাজ থামলো, থেমে হাসলো, হেসে সাথে সাথেই ভদ্রভাবে দাঁড়িয়ে বলল, শাহবাজের বউ সে। শাহবাজ ছাড়া কার সাধ্য তার গায়ে টোকা দেওয়ার? তোর প্রাণপ্রিয় বড় ভাই, যার পাখির খাঁচার দরজা তোর বউ খুলে দিয়েছে, সেই পাখি গাইড, বুঝতে পারছিস? শাহবাজ এবারও তেমন ভাবান্তর হলো না। বোকা বউ তার, সে তো বোকামিই করবেই। এই বোকামি দেখেই তো প্রেমে পড়েছে সে। বরং এই পৃথিবীর মতো জ্ঞানের জাহাজ হলেই হতো সমস্যা, এতদিনে খুনটুন ঠিক হয়ে যেত। তাই তাতে দাঁত চেপে বলল, তোর ভাবতে হবে না, আমার বউ, আমার ভাই, আমার বোন, সব কিছু থেকে তোরা দূরে, একদম দূরে, তা না হলে খুন করে ফেলবো। ফরহাদ পুরো পুচকে তাকালো। আসলে তার মাথায় এবারও কিছু এলো না, কোনো কারণেই। আবার তার মাথা ছিঁড়ে গেছে না কি কে জানে। তাই তাকে পুরো উপেক্ষা করে এগিয়ে ডাক্তারের সাথে কথা বলতে গেল। তাদের ঝামেলা দেখা যাবে পরে। এখনকার ঝামেলা শেষ করা যাক, শাহবাজকে নিয়ে ফেরা দরকার। ঠিক তখনই মান্নাও এলো। এত মানুষের এখানে ঢুকতে দেয় না, তবুও ঝামেলার কথা বলে বুঝিয়ে শুনিয়ে এলো। এসে শাহবাজের কাছে দৌড়ে এলো, এসে বাড়ির সব কিছু বলল। শাহবাজ শান্তভাবে সব শুনল। তার নিজেরই মাথা গরম, আর এদিকে সবার মাথায় আগুন লেগে বসে আছে। কোনো দিকে যাবে দূর ভাবতে ভাবতেই শাহবাজ আবারও চেয়ারে বসলো। শরীর আসলেই ঠিক নেই, তাই মহাজন আর মহাজনের পুতের খবর পরে নেওয়া যাবে। তাই আগে এই আগুন নেভানো দরকার। আর এই আগুনের একমাত্র পানি তাদের নতুন নতুন পৃথিলা আপা। অবশ্য আপা না, মহামান্য বড়ভাবেই বুঝতে পারছে না, তবে এতটুকু ঠিকই জানে, সব স্বরের সব কিছুতেই একজনেরই বাহাত আছে, আব্দুল আজিজ। তাকে তো আমি কুটি কুটি করে কুত্তারে খাওয়াবো শালা, বলে ফরহাদের দিকে তাকালো। তাকিয়ে মান্নাকে বলল, অজ্ঞান টজ্ঞান করে কি দিয়ে জানি না তো ভাই, না জানলে খবর নেই, হাসপাতালেই তো আসিস। মান্না দৌড়ে গেল। শাহবাজ ফরহাদের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। বিয়েটি মানে না সে, দরকার পড়লে বোনকে সারা জীবন গড়ে কুটি দিয়ে দেবে, তবুও মহাজন বাড়িতে পা মারতে দেবে না সে, মরে গেলেও না। ঠিক তখনই ফরহাদ শাহবাজের দিকে তাকালো। শাহবাজ তার চেনা ভঙ্গিতে ঠোঁট ছাড়িয়ে হাসলো। যা করার সে করবে। আজিজ আয়নার বাপের খবর ভাইয়ের কান পর্যন্ত যেতেই দেবে না। ফরহাদ শাহবাজের সেই হাসির দিকে তাকিয়ে রইল। সে তো আর বোকা না, এই শয়তানের মাথায় যে কিছু চলেছে ভালো করেই জানে, তবে কি ধরতে পারছে না। আর এই কথা বলল কেন? সবার কাছ থেকে একদম
দূরে। দূরের কথা মনে পড়তেই তার বিনার মুখটা ভাসলো। ওই যে ফুলের গহনা নিয়ে হলুদ শাড়ি পরে টলমল চোখে মায়াবী একটা মুখ, আর ওই মুখটার মানুষটাই এখন বউ তার। ফজরের আজান পড়তেই তারা বেরোলো। ডক্টর শাহবাজকে ছাড়বে না, তবে ফরহাদ বুঝলো সেখানে ডক্টর আছে, ওষুধপত্র যা লাগে দিয়ে দিন। তাছাড়া রোগী নিজেও থাকতে চাইছে না, দেখলেন তো জোর করতে গেলে কি হলো। ডাক্তার হাসপাতালের কর্তৃপক্ষ মেনেছে, তবে সহজে না, পকেট গরম করতে হয়েছে। তাছাড়া রোগী লোকজন না রাখলে তাদের কিছুই করার নেই। রোগীও আধা পাগল, এক জোর করে রাখা মানেই ঝামেলা। তাই শাহবাজকে ছেড়ে যেন বাঁচল। তবে মিঠাপুকুর পর্যন্ত গাড়ি যায় না, সেই পর্যন্ত চাই। যে পর্যন্ত যাওয়ার জন্য শাহবাজের চালাপেলেরা গাড়ি ভ্যান ঠিক করলো। তারপর ট্রেন বা আর কোনো উপায় পাওয়া যাবে, সেভাবে যেন শাহবাজের জন্য ভালো হলো, তেমনই সময়ও কম লাগবে। সেই হিসেবেই গাড়িতে উঠে বসলো ফরহাদ আর শাহবাজ পাশাপাশি। বসতে ফরহাদ বলল, শাহবাজ, এত ঝামেলায় বাড়তি কোনো ঝামেলায় যেতে চাই না, তবে হাড়ি হাড়ি চিনি তো, তাই সোজা বল, কাহিনী কি? যদি না বলি, না বললে নাই, তবে শুনে রাখ, যতই পালোয়ানগিরি দেখাও, আমি পুরো সুস্থ স্বাভাবিক মানুষ, আর তুই আত্মরা। তোর চেলাপড়া যদি অজ্ঞান করতে আসে, তারা আস্তে আস্তে আমি আগে তোর মাথায় হাতে দেবো, জায়গা মতো দেবো, বাকি তোর ইচ্ছে। শাহবাজ হাসলো, হেসে মান্নার দিকে তাকিয়ে বলল, শালার বেজাত, একটা কাজ তো ঠিকমতো কর। ফরহাদ তার তার মতো বলল, ওদের দোষ কি? আমি তো বোকা না, তাছাড়া হাসপাতালে যা করেছিস তাই তোরা নিজেরা ডেকে জানিয়ে দিব। একদম সত্য, তোর বোকা হবি কেন? আজিজের রক্ত, বোকা তো আমরা। তাই তো এতদিনে তীর পরিমাণও বুঝতে পারি নাই রে। ওই ওই তো আমার সোনা কপালি আয়নামতি, সে যদি না আসতো তাহলে তলে তলে তল কেটে ফালা করে ফেলারও ধরতে পারতাম না। বা বাদে, যা খুশি বল শাহবাজ, তা না হলে এই যে মেজাজ শান্ত রাখার চেষ্টা করেছি, সেটা আর করবো না। না করলে কি করবি? আত্মরামি হতে পারি, আমার সঙ্গী সাথীরা তো না। একবার ইশারা দেই, তখন দেখা যাবে কত পালোয়ান। ফরহাদ শ্বাস পেলে নিজেকে শান্ত করলো। সে সত্যি ঝামেলা চাইছে না, মন মেজাজ শরীর কিছুই ঠিক নেই। তাই শান্তভাবেই বলল, আমাকে আটকে তোর লাভ কি? শাহবাজ ফরহাদের দিকে ঘুরে বলল, কান টানলে মাথা আসে, সেটা তো জানিসই। তুই হচ্ছিস আজিজ কুত্তার কান, তাই তোকে টানবো। সে কুত্তা লেজ নাড়াতে নাড়াতে দৌড়ে আসবে। ব্যাস, ফরহাদের ধৈর্য শেষ। সে ঝট করে উঠে শাহবাজের গলা চেপে ধরল। শাহবাজের চেলাপেলারা টেনে সরাতে চাইল, আর ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক কষল। সে তো আতঙ্ক শেষ, কোনো পাগলের গাড়িতে তুলেছে সে আতঙ্কের মাঝে গাড়ির ভেতরেই হুলস্থুল লেগে গেল। ফরহাদ তাও ছাড়ল না, বরং আরও চেপে ধরে বলল, বলছি না বাপে যাবি না। শাহবাজ আগের মতো এবার আর হাসলো না, চেষ্টা করলো ফরহাদকে ধাক্কা দিয়ে সরাতে। চোখে তার টকটকে লাল, সেই লাল চোখে নিয়েই শান্তভাবে পড়ল, সামান্য বাপের নামেই আগুন লেগে গেছে, অথচ আমার বাপ মাকে খুন করেছিস তোরা। তাহলে ভাব আমাদের অবস্থা কি? ফরহাদ থমকালো না, অবাক হলো না, বরং হেসে বলল, পাগলের প্রলাপ অন্য কোথাও গিয়ে কর। আচ্ছা, তাহলে তোর বাপ পৃথিলাকে আটকে রেখেছে কেন? আটকে রাখেনি, শুধু তোর বউকে সাহায্য করেছে। কেন করেছে? তোর বাপ তোদের মতো না, সে সবাইকে সাহায্য করে। শাহবাজ হো হো করে হাসলো, হেসে বলল, তাহলে চল, হাতে নাতে প্রমাণ হয়ে যাক। দুনিয়ার কারো কথাই আমি বিশ্বাস করব না, আর যদি তোর বাপের নিজের মুখের হয়। ফরহাদ উত্তর দিল না, কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গলা ছেড়ে সোজা হয়ে বসলো। তার চোখে মুখে স্পষ্ট আগুন। শাহবাজ সেই আগুন দেখে হো হো করে হাসলো, হেসে মান্নার উদ্দেশ্য বলল, গাড়ি ঘোড়া মান্না, খালা শাশুড়ি মিঠাপুকুরে অনেকদিন পা রাখেন না, এত বড় গাড়ি যাচ্ছে, চল সাথে করে নিয়ে যাই।